বাসর ঘরে বসে আছি, খুব অস্বস্তি লাগছে। আমার কি করব কিছুই বুঝতে পারছি না। অচেনা একটা ছেলেকে কথাটা বলি কিভাবে? সে কিনা ভাববে, অথবা আমার ইচ্ছার কতটুকুই বা মূল্যায়ন করবে। যদি এমন অবস্থায় পুরুষত্ব ফলাতে চাই, কিছুই ভাবতে পারছি না। আমি যত সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে। কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম। বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে। মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি, বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি। এত আদরের মাঝেরও কেন জানি না অনার্স প্রথম বর্ষে আসতেই বাবা মার কাছে ভারী হয়ে গেলাম। বসতে হলো বিয়ের পিঁড়িতে। ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি, ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারেই নেই বললে একটু ভুল হবে। কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার, তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপারটা আমাকে একেবারে নিরাশ করেছিল। তারপর এই বিয়েটা নিয়ে আমার আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধুবান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্যে অধীর আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্যে সেজেগুজে বসে আছি, তাকে বিয়ের আগে আমার দেখা বা কথা বলার সৌভাগ্য হয়নি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও মায়ের জোড়াজুড়িতে। খুব রাগ হয়েছে মা বাবার উপর, কেননা এখনই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার জোর করেই মুখে বাধ্য হয়েছি বিয়েটা করতে। এখনও পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে, সেই সুবাদেই একটু পরিচিত। আর আমার বরটার নামটা শুধু জানি, খুব সুন্দর না হলেও আমার পছন্দসই ওর নামটা, মিস্টার আরিয়ান। আর আমি হলাম মায়া। এই মিস্টার আরিয়ান এক পিস কথা নেই বার্তা নেই সেজেগুজে বিয়ে করতে চলে এলো আমাকে, খুব রাগর উপর। কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না। যাই হোক, একটু শান্তভাবে বসে থাকি, দেখি বীরপুরুষ মিস্টার আরিয়ানের কখন ঘরে আসার সময় হয়। হঠাৎ দরজায় খট করে শব্দ হলো। আমার ভিতরটা চমকে উঠল। মনে হয় মিস্টার আরিয়ান সাহেব চলে এসেছেন। আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম, যেন বর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু দরজার শব্দে বেশ কিছুটা সময় পার হয়ে গেল, অথচ ঘরে আসছে না কেউ। ব্যাপারটা কি? তাহলে শব্দটা কিসের হলো? তাহলে মিস্টার আরিয়ান এখনও আসেনি? অসহ্য লাগছে আমার। ছবিতে যেটুকু দেখে বুঝেছি, লম্বা ফর্সা আর বড় চুলে আবৃত, কপালের ঠিক নিচ পর্যন্ত বরাবর নাকের লম্বা এক বিন্দুর তিলক, যা পুরো মুখটাকেই সুন্দরে ভরে তুলেছে, যার মায়াবী চোখে অগাধ খাদ, যার নিবিড় মায়াময়। এমন দেখতে ছেলে হলেও আমার কিছু যায় আসে না, ব্যাটাকে আজ জ্বালা বোঝাবো। কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম। বাসুর ঘরে কথা বলে কি যে ভাব, না জানি ভাবনাগুলো আমার ওপরই প্রতিফলিত হয়। আবারও হঠাৎ করে ভয়টা বাড়তে লাগলো। এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো। হঠাৎ করেই সজোরেই দরজাটা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি। দেখি মিস্টার আরিয়ান তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করে ফিরল। এদিকে ওদিকে দেখে কাক ভেজা মনে হচ্ছে, আর হাতে কিছু একটা দেখা যাচ্ছে। তার মানে বাহিরে বৃষ্টি হয়েছে, আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাক ভেজা হয়ে ভিজেছে। ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয়। আমি চুপচাপ হয়ে বসে পড়লাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃৎকম্পন দ্বিগুণ হতে লাগলো। কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসল। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল। কাছে এসেই কিছু না বলে আমার হাত দুটো খুব আলতো করে ধরে বলল। আমার মনের ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আমি কিছু না ভেবেই খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তাতেই সে আরও শক্ত করে হাতটা চেপে ধরল। এইবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নিতেই ইচ্ছে করছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। আমি হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে মিস্টার আরিয়ান বলে ওঠে, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি করব বলো তো? সেই ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল সে। কেন জানি না এবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো, একটা কথা বলবো, রাখবে? আমি মাথা নাড়ালাম। তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব। তুমি আমার পাশে থাকবে তো? আমি একটু অবাক হলাম তার কথায়। কি বলবো ভেবে পাচ্ছি না, তবুও মাথা নাড়ালাম, থাকবো। এরপর কেন জানি না আরিয়ান আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ওনাকে চিনতে পারছি না। কেমন ছেলেও? হয়তো আমার ভাবনাটাই ঠিক নয় তো?
আর এতক্ষণে আমি একটা কথাও ওর সাথে সাথে বলিনি, চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আছি। হঠাৎই আরিয়ান আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি হয়ে গেলাম বিস্ময়ে। আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি। আবারও সে প্যাকেটটা খুলে একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো। নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সত্যি বিস্ময়ে অবাক হয়ে ভাবছি যে মিস্টার আরিয়ান কিভাবে জানলো আমার পিরিয়ড সম্পর্কে, আর তাকে কেনই বা এতটা শান্ত দেখাচ্ছে। তাহলে কি আমার ভাবা চিরায়তন ভাবনাগুলো আসলেই মিথ্যে? তাহলে কি আমি ভুল ভাবছিলাম? তাহলে কি ও ৮-১০টা ছেলের মতো না, নাকি শুধুমাত্র ক্ষণিকের ভালো মানুষই দেখানো? কিছুই ভাবতে পারছিলাম না। অনেক প্রশ্ন এখন আমাকে দাপিয়ে বেড়াচ্ছে। যাই হোক, একটু লজ্জা লাগলেও নতুন একজনের কাছ থেকে প্যাকটা আমি নিলাম। প্যাকটা হাতে নিয়ে যেই মাথা তুলেছি, দেখি উনি আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছেন। ভীষণ লজ্জা পেলাম আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য একটু নড়ে উঠলাম। তখনই সে সজাগ হয়ে আমার রাস্তা ছেড়ে দিল, যেন এতক্ষণ ঘরের ভিতর ছিল। তারপর আর কিছু না ভেবে আমি বাথরুমে চলে গেলাম। প্রায় ২০ মিনিট পর ফ্রেশ হয়ে রুমে যাওয়ার জন্য দরজা খুললাম। সাথে সাথেই কেউ একজন আমার চোখ দুটো ধরে আমাকে আড়াল করে নিল। ভয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম। অমনি আর এক হাত আমার মুখটা চেপে ধরে বলে উঠল, এই আমি, প্লিজ চুপ করো। ছেলেটা করছে কি? ও কি আমাকে মেরে ফেলবে নাকি? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলল। আমি এগিয়ে যাচ্ছিলাম। এবার মিস্টার আরিয়ান সাহেব আমাকে নিয়ে থেমে গেলেন। তারপর আস্তে করে চোখটা ছেড়ে দিয়ে বললেন, এবার চোখটি খোলো। আমি চোখ দুটো খুললাম। চোখ দুটো খুলেই আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিভাবে সম্ভব? আমি বিস্ময়ে অস্থির হয়ে গেলাম। তাহলে এইটাই আরিয়ান আমাকে এত বড় সারপ্রাইজ করবে বলে এরকম করছিল? না, তার সম্পর্কে আমার ধারণাটা ঠিক নয়। এক অদৃশ্য ভালো কাজ করতে থাকে আমার আরিয়ানের ওপর। আমি তার দিকে ফিরে তাকালাম। আপনি এত সব জানেন কিভাবে, আর এত তাড়াতাড়ি কিভাবে করলেন না এত কিছু? কথাটি বলতেই আনন্দে আমার চোখে পানি চলে এলো। আরিয়ান কিছু উত্তর না দিয়েই আমাকে আলতো করে ধরে বলল, চলো কেকটা কাটা যাক। আসলে আজ আমার জন্মদিন। এত ঝামেলার মাঝে দিনটির কথা আমার খেয়ালই ছিল না। আরিয়ান ২০ মিনিটের ভিতরে এক অমায়িক ভালোবাসা দিয়ে ঘরটি সাজিয়েছে। মনে হচ্ছিল জন্মদিনে এর চেয়ে বড় গিফট আর কাউকে কোনোদিন দিতেই পারে না। নিমেষেই আমার মনটি আনন্দময় হয়ে উঠল। তারপর শুধুমাত্র আমি আর আরিয়ান মিলেই কেকটা কাটলাম। ও হালকাভাবে আমাকে উইশ করল। তারপর কেকটা আমাকে খাইয়ে দিতে লাগল। আমার চোখ দুটো হঠাৎই ছলছল করে আসছিল। আমি কোনো মতে নিজেকে সামলে ওকে কেকটা খাইয়ে দিলাম। দেখলাম ওর চোখে মুখে এক প্রাপ্তির নেশা। হঠাৎই আরিয়ান আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুই বললাম না। জানি না কেন, কিছু বলতে পারলাম না। শুধু নিজের মনকে আষ্টে পিষ্টে বাঁধতে চাইছিলাম আমি। কিন্তু কেন? এর উত্তর এই মুহূর্তে হয়তো কারোর পক্ষেই দেওয়া সম্ভব নয়। আমি আরিয়ানের বুক থেকে মুখটা উঠিয়ে ওর দিকে চেয়ে বললাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমার জন্মদিন, আমার ভালো লাগা আর অন্যান্য বিষয়গুলি? এবার কোনো কথা না বলেই আরিয়ান আমার কপালে এক চুমু এঁকে দিল। আমি কিছুটা শিউরে উঠলাম। তারপর সে বলল, খুব ঘুম পাচ্ছিল না? তোমার দেখছিলাম তখন ঘুমে একদম নুইয়ে পড়ছিলে। চলো ঘুমাবে এখন, আমারও খুব ঘুম পাচ্ছে। তারপর সুন্দর করে বিছানা করতে গেল সে। আমাকে আর কোনো কথার সুযোগ দিল না। আমিও বাধ্য মেয়ের মতন শুয়ে পড়লাম ওর পাশে। মনে মনে ভাবলাম এবার তাকে কথাগুলো আবার জিজ্ঞেস করব। তাই তাকে আলতোভাবে ধাক্কা দিলাম। এ কি, এই ৫ মিনিটের ভিতর ঘুমিয়ে গেল? আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, কিন্তু না, সে তো ঘুমিয়েই গেছে। তবে সকল কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগছে যে বিয়ে নিয়ে আমার ভাবার সকল বিষয়গুলি আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হচ্ছে। আমার ভাবনার উল্টো বিষয়গুলি আমার সাথে ঘটে চলেছে। চোখ বুজে কেন জানি না বাবা মাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আবারও বিস্ময়ের সম্মুখীন হলাম। দেখি অবাক চাহনিতে আরিয়ান আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ও সরিয়ে নিল চোখ। তার মানে এতক্ষণ ধরেই আরিয়ান আমার দিকেই চেয়েছিল? ভীষণ অবাক হলাম আমি। আমার জেগে ওঠা দেখে আরিয়ান অস্প্রস্তুতিতে পড়ে যায়, যেন আমার চোখে কিছুতেই ধরা দিতে চায় না। তারপর বলে উঠল, ছাদে যাবে মায়া? ওর প্রশ্নে অবাক হলাম। আবারও এত রাতে ছাদে যেতে চাইছে? বুঝলাম, খুব রোম্যান্টিকতা ভর করেছে তার ওপর। কথাটি শুনে আমার কোনো প্রতিক্রিয়া জন্মায়নি, শুধু চেয়েছিলাম তার দিকে।
হঠাৎই আমাকে চমকে দিয়ে কোলে তুলে নিল সে। তারপর হাঁটা আরম্ভ করল ছাদের দিকে। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে তাকে জানার চেষ্টা করছিলাম। ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। ছাদে এসে ও আমাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর কিছু বলার জন্য আমার কাছাকাছি আসতে চাইছিল, কিন্তু হঠাৎই ওর ফোনটা বেজে ওঠে। তারপর ফোনের ওপাশ থেকে কেউ একজন তাকে কিছু একটা বলল। নিমেষেই তার হাসি খুশির চেহারার মাঝে এক অস্ফুট মলিন আভা ফুটে উঠল, যা কিছুতেই আমার কাছে আড়াল করতে পারল না। সে তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল, তাই হঠাৎই আমি বলে উঠলাম, কিছু হয়েছে কি? সব ঠিক আছে তো? আমার কথায় এক অমায়িক হাসি দিয়ে বলল, আরে না, কি ভাবছ তুমি? কিছুই হয়নি, সব ঠিক আছে। না মানে এত রাতে ফোন, তাই বলছিলাম আর কি। আমার কথা শুনে ও শব্দ করে হেসে উঠল, আর ওর দুই হাত দিয়ে আমার দুই গাল ধিয়ে শান্ত লাজুক গলায় বলল, বাহ, প্রথম রাতেই বরকে সন্দেহ করছো? তোমার বর শুধু তোমারই, বলে আবারও আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। শেষ রাতে স্নিগ্ধ চাঁদের আলো, একটু দক্ষিণা বাতাসের ছোঁয়া আর আরিয়ানের এই ভালোবাসার স্পর্শ আমাকে মাতাল করে তুলছিল। এক মুহূর্তে মনে হচ্ছিল আরিয়ানকেও জড়িয়ে নিই, আমার পরম স্নায়ু স্রোতে আরিয়ান। এবার আমাকে বলল, চলো সামনের দিকটাতে একটু হাঁটা যাক। ওর কথায় আমার ঘোর কাটল। মাথা নাড়িয়ে ওর সাথে আমিও হাঁটতে লাগলাম। ছাদের ওপর সাজানো ফুলবাগান দেখে আমার শেষ রাতের ভালোবাসা যেন আরেকবার পূর্ণতা পেল। আমি বিস্ময়ে আরিয়ানের দিকে ফিরে তাকালাম। চাঁদের স্নিগ্ধ আলোয় আমি স্পষ্ট দেখলাম আরিয়ানের চোখ নেড়ে এক অজানা অনুভূতি প্রকাশ করল, যাতে স্পষ্ট আরিয়ানের মনের কথা পড়তে পারছিলাম আমি। ওর চোখ দুটো একটা কথাই শুধু বলছিল, হ্যাঁ মায়া, আজ থেকে এই ফুলের সুবাস সবই তোমার। প্লিজ যত্ন করে আগলে রেখো এই ভালোবাসাগুলোকে। তবে একটা কথা, শুধু এই প্রতীকী ভালোবাসার মাঝে সবচেয়ে সৌন্দর্যময় প্রতীক হলো। কিন্তু আমার চাহনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মনের সাথে কিছুতেই আপোষ করতে পারলাম না প্রকৃতির এই বাস্তব মায়াকে কাটিয়ে উঠতে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম এই হ্যাংলা বদমাইশ মিস্টার আরিয়ানকে। এক মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বিশাল ও সবচেয়ে নিরাপদ জায়গা এইটাই, যা আস্তে পিষ্টে বেঁধে রেখেছে আমাকে। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছিল, কিন্তু অদ্ভুত ছেলে আরিয়ান এটাও বুঝে যাচ্ছিল। বলে উঠল, ঝরতে দাও চোখের পানি, তাকে আটকিও না, তাহলে আমাদের ভালোবাসার মাঝে ঘাটতি থেকে যাবে। বলেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে নিল। জানি না কতক্ষণ দুজনে এভাবে ছিলাম। শুধু মনে হচ্ছিল যে সময়টাতেই ছিলাম সেটা যেন অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মনের অজান্তেই বাবা মায়ের সিদ্ধান্তকে আরেকবার স্যালিউট দিতে ইচ্ছে করছে। হয়তো তাদের জন্যই মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের অচেনা একজনের বুককে আজ সর্বশ্রেষ্ঠ জায়গা মনে হচ্ছে। হয়তো তাদের জন্যই আমার ভালোবাসার শূন্যের কোটা আজকে পূর্ণ হচ্ছে। তারপর আবারও কোলে নিয়ে রুমে আসলো। তারপর আমাকে ঘুমাতে বলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আমিও কিছু একটা নিয়ে চিন্তায় আছে, তবু আমাকে এক ফোঁটা বুঝতে না দিয়ে নিজেকে সামলে আমাকেও সামলে নিল। এ যেন আমার জীবনের নতুন শিক্ষা। কেননা আমি একটু বিষয়ে ঘাবড়ে যেতাম, অথচ আরিয়ানের বোধশক্তি আমাকে নতুন করে জাগ্রত করল। যাই হোক, সারাদিনের ব্যস্ততার কারণে একটুতেই চোখ জোড়া ধরে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। আরিয়ানকে দেখেই এতটুকু সময় ওকে যতটা জানলাম, তাতে এটা আমি ঠিকই বুঝেছিলাম যে আজকে রাতে ওর চোখের পাতা কিছুতেই এক হবে না। রৌদ্রের স্নিগ্ধ আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলে একটুও অবাক হলাম না আজকে। আমি জানতাম আরিয়ান এখানেই থাকবে। হ্যাঁ সত্যি, আরিয়ান তার মায়াবী চোখ দিয়ে আমাকে দেখছিল। বেলার চাহনিতে যতটুকু বুঝেছি আমি ছিল না। সেই চোখে কোনো বিশেষ অঙ্গের প্রতি আকর্ষণ ছিল না, সামান্য অন্যতম কোনো লোলুপ দৃষ্টি। শুধু ছিল পরম ভালোবাসায় জড়ানো কিছু স্নিগ্ধ আবেশ। জানি না কোনো মেয়ে কখনো বাসর রাতে এত ভালোবাসা পেয়েছে কিনা, তবে আমি ভালোবাসায় পূর্ণ। আমার ভাবনার মাঝেই আমিও একটি মুচকি হাসি দিলাম। তারপর ও বলল, খুব ইচ্ছে হয় প্রতিদিন সকালে বউয়ের হাতে মিষ্টি চায়ের সাথে ঘুম ভাঙতে। ওর কথা শুনে মুচকি হেসে বিছানা থেকে নেমে আসলাম। বললাম, রান্নাঘরটা কোথায়? বলেই বাহিরে যেতে চাইছিলাম ভালোবাসার মানুষের আবদারটা পূরণ করতে। আমার অজান্তেই আমার মন বলে উঠল, প্রত্যেকটা সকাল তোমার বউয়ের হাতের মিষ্টি চা দিয়েই শুরু হবে, তোমার মিস্টার আরিয়ান। কিন্তু আরিয়ান আমার হাতটা ধরে কাছে টেনে বলল, এখন লাগবে না পাগলি, যাও ফ্রেশ হয়ে এসো, বাহিরে মা তোমার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনেই ঘড়ির কাঁটার দিকে তাকালাম, 7টা বেজে গেছে, বাহিরে মা অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এলাম, দেখি আমার শাশুড়ি মা বসে অপেক্ষা করছে। আমাকে দেখেই এগিয়ে এসে বলল, আয় মা, আমার কাছে বাস, বলে আমায় বসিয়ে 2 কাপ চা নিয়ে হাজির হলো। তারপর আমার পাশে বসে বলল, নে মা, চাটা খা, নইলে ঠান্ডা হয়ে যাবে।
আমি চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর শাশুড়ি মা বললেন, কিরে মা, কোনো অসুবিধে হচ্ছে না তো তোর? জি না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আমি মায়ের সাথে চা খাচ্ছিলাম আর এদিক সেদিক তাকিয়ে আরিয়ানকে খুঁজছিলাম। হয়তো ব্যাপারটা শাশুড়ি লক্ষ্য করছিল, তাই বলে উঠল, কিরে মা, কাউকে খুঁজছিস? জানি তো আরিয়ানকে খুঁজছিস। আমি লজ্জা পেয়ে গেলাম, মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না, শুধু মাথা নাড়ালাম। উনি বললেন, কেন রে, তুই জানিস না? ও তো একটু মিলে গেছে। কাল শেষ রাতের দিকে আমাদের মিলে আগুন ধরে গিয়েছিল, শুনলাম অনেকটাই ক্ষতি হয়ে গেছে। কথাটি শুনে আমি অবাক ও নিস্তব্ধ হয়ে যাই। তার মানে আরিয়ানকে তখন সেজন্যই অমন দেখাচ্ছিল? আমার ভিতরটা মুচড়ে ওঠে, নিমেষেই মলিন হয়ে যায় আমার মুখ। আমার অবস্থাটা বুঝতে পেরে শাশুড়িমা বললেন, কিরে, তুই জানতিস না? না মা, আপনার ছেলে তেমন কিছু বলেননি। তারপর উনি বললেন, আরিয়ান এমনই, তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার শাশুড়িকে দেখেও অবাক হচ্ছি। দুই মা ছেলে সত্যি অন্যরকম ধাতুতে গড়া, যা আমাদের ৮-১০টা পরিবারের চেয়েও অনন্য। তারপর আবারও শাশুড়িমা বলে উঠলেন, শোন, তোকে কিছু কথা বলি মা। জানিস তো আরিয়ানের বাবা নেই। আরিয়ানের ছোটবেলাতেই উনি মারা যান। খুব কষ্ট আর ধৈর্য নিয়ে সাধনার ফলে আজকে আরিয়ান নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার বাবার ফেলে রেখে যাওয়া ব্যবসা একা হাতে দাঁড় করিয়েছে। যদিও আরিয়ানকে ছোটবেলা থেকেই একটা কথাই শিখিয়েছিলাম, যে নিজে চেষ্টা করো, নিজের পথকে নিজেই তৈরি করো। যে 10 জন পারে না সে কাজ তুমি চেষ্টা করবে, কোনো বিষয়ে টেনশন করবে না। যেটা হওয়ার সেটা শাশ্বত নিয়মেই হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না। তার চেয়ে ভালো দুর্দিনে ধৈর্য ধারণ করে তার মোকাবিলা করবে। হয়তো আরিয়ান ছোটবেলা থেকেই আমার কথাগুলো মেনে আসছিল। মারে, আমার ছেলে বলে বলছি না, ও সত্যিই একজন খাঁটি ছেলে বলেই আমার হাত জড়িয়ে ধরে বলল, কথা দে মা, কখনো আমার ছেলেকে কষ্ট দিবি না। দেখলাম কথাগুলো বলতে ওনার চোখেতে পানি জমল, কিন্তু গড়িয়ে পড়ল না। বুঝলাম ওনারা অন্য জাতের মানুষ। আমিও কেঁদে দিলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি। শাশুড়িমাকে জড়িয়ে ধরলাম, মনে হলো আমার মায়ের জেরক্স কপি, কেননা তার বুকেও এই রকম শান্তি। তারপর মা আমাকে বলল, কিছু লাগলে অবশ্যই আমাকে বলিসলা। আমার বিস্মিত হওয়ার মাত্রা বুঝি অতিক্রম করল। এত অমায়িক পরিবার একমাত্র সৃষ্টিকর্তা ভাগ্যে রাখলেই সম্ভব। আমি আর শাশুড়ি মা মিলে পুরো বাড়িটা বেড়ালাম। এর মধ্যে আরও অনেক গল্প হলো আমাদের। তিনি আরিয়ানের সকল পছন্দ অপছন্দ আমাকে জানালেন। এক মুহূর্তে আমি ভুলেই গিয়েছি যে আমি এক অচেনা পরিবারের নতুন সদস্য। আমি শাশুড়িকে আরেকবার বললাম, মা, মিলের অবস্থাটা কি হলো, একবার জানলে হতো না? না রে মা, তোকে বললাম না, কোনো টেনশন করবি না, আরিয়ান সব সামলে নেবে। চল আমরা দুপুরের রান্নাটা শেষ করি, তোকে সব দেখিয়ে দিই। আমি মাথা নেড়ে তার সাথে হাঁটা দিলাম রান্নাঘরে। প্রায় 2 ঘন্টা পর রান্না শেষ করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রান্নার সময়ে শাশুড়ি মায়ের মুখের মজাদার সেই গল্প আমাকে ভুলিয়েই দিয়েছে যে আমি কখনো রান্নাঘরের ছায়াটাও মারিনি। মনে হচ্ছিল এই রান্নার কাজ আমার কত বছরের অভ্যাস। যাই হোক, ঘরে বসে আরিয়ানের কথা মনে পড়ছিল। সেই কখন গেছে, এখনও আসার নামগন্ধ নেই। জীবনে এই প্রথম কোনো ছেলেকে এত মিস করছি। ঘরের ভিতর একাই ঘোরাঘুরি করছিলাম। ঘরটিকে তেমন গুছিয়ে না রাখলেও পুরো ঘরটিতে এক সৌন্দর্য বিদ্যমান ছিল। রাতের ধকলে তেমন একটা দেখা হয়নি। ভিতরের সবচেয়ে সুন্দর সাজানো ছিল একটা বুক সেলফ, তাই একটু এগিয়ে সেখানে গেলাম। বইগুলো দেখছিলাম। বেশ কয়েকটি বই আমার পছন্দের ছিল। হঠাৎই আমার চোখ গেল এক নীল রঙের ডায়েরির দিকে। ধুলো পড়া সেই ডায়েরির কিছু জায়গায় হাতের ছোঁয়া দেখা যাচ্ছিল। মনে হয় অনেক দিন পর কেউ ডায়েরিটিতে হাত দিয়েছে। মোটামুটি আগ্রহ নিয়েই ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম 15 পাতায় কোনো লেখা ছিল না। তারপর থেকে লেখা 15 দিন। মায়ার ছবি দেখে আসছি। কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দেব ভেবে পাচ্ছিলাম না। খুব কাছ থেকে তাকে দেখলাম। আগেই বললাম তার সৌন্দর্য আমার কাছে বর্ণাতীত। তাই কি মায়াবী যে তাকে লাগছিল, তার শুধু আমি জেনেছিলাম। প্রথম দেখাতেই মায়া একটু অবাক হয়েছিল আমাকে দেখে, কেননা রাতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজে খুব কষ্টে তার জন্য একগুচ্ছ গোলাপ আর ন্যাপকিন নিয়ে এসেছিলাম। তার হাতে দেওয়া এসে ভীষণ রকম অবাক হয়েছিল, তা আমি বুঝেছিলাম। আমার চোখ আমাকে প্রশ্ন করছিল, আমি কিভাবে জানলাম তার পিরিয়ডের কথা।
আসলে বিয়ের পর থেকে গাড়িতে বসে আর চোখে দেখছিলাম তাকে, কিন্তু সে জানালা দিয়ে বাহিরের দিকে চেয়েছিল। আমার দেখে একটুও নজর ছিল না ওর। অবশ্য এর ফাঁকে ওকে কয়েকবার পেট চেপে ধরতে দেখেছি। আমি বুঝছিলাম ওর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। যাই হোক, বাসায় আসার পর আমার পকেটে থাকা কাবিনের নকল কপিটা বের করতে গিয়ে হঠাৎই আমার চোখ পড়ে তার জন্ম তারিখের ওপর। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেননা আজকে রাতে ওকে একটা হলেও সারপ্রাইজ দিতে পারবো। আর কিছু না ভেবেই আমার তার বন্ধুকে সব ম্যানেজ করতে বললাম। ধন্যবাদ বন্ধু তোকে। বিয়ের দিন আমার কাছে সবচেয়ে খুশির মুহূর্ত ছিল মায়ার সারপ্রাইজ হওয়া, যা ছিল বিয়ের রাতের সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। তারপর ডায়েরির পাতাটা আর কিছু লেখা ছিল না, শুধু 4 পৃষ্ঠার পর লেখা ছিল, যদি মন খারাপ হয় তবে বই পড়ো। ভাবতে ভাবতেই আরিয়ান এসে হাজির। আমি তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে দিই। তারপর খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম, কি মিস্টার আরিয়ান, খুব টেনশন দিতে ভালো লাগে না তোমার? এই কি ভাবো নিজেকে তুমি? হ্যাঁ, সব তুমিই বুঝবে, তুমিই সব টেনশন নেবে। আমি কি কেউ নই তোমার? বলেই ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। হয়তো ও সব বুঝতে পারছিল, তাই আমাকেও পরম আদরে বুকে আগলে নিল। তারপর বলল, খুব ভালোবাসো আমায়? এবার আমি কেঁদেই দিলাম। তারপর তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ওর মুখটা মলিন হয়ে গেল। তাই আমি বললাম, মন খারাপ হলে বই পড়তে হয়, আর খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়। বুঝেছেন মিস্টার আরিয়ান? ও বিস্ময়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অবুঝের মতন মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল তার বুকে। বুঝতে পারছিলাম ইহা পরম ভালোবাসার পরম দেওয়াল। আরিয়ানের বুকে মুখ গুজে দাঁড়িয়েছিলাম। তার শান্ত স্থির হৃদস্পন্দন আমার কানেই যেন মন্ত্রের মতো বাজছিল। কিছুক্ষণ চুপচাপ থেকে সে আমার পিঠে হাত বুলিয়ে বলল, তুমি ডায়েরিটা পড়েছ তাই না? আমি মাথা না নেড়ে না হ্যাঁ বলেই শুধু জড়িয়ে ধরাটা আরও শক্ত করলাম। উত্তর দিতে পারছিলাম না। লজ্জা, অপরাধবোধ আর এক গভীর কৌতূহলের মিশ্রণে ভাষা হারিয়ে ফেলেছিলাম। কিছু যায় আসে না, সে বলল নরম গলায়। আমি তো সেটা রাখিনি লুকিয়ে, বরং ভেবেছিলাম তুমি একদিন পড়বে, জানবে আমি প্রথম থেকেই কতটা সিরিয়াস ছিলাম। আমি মুখ তুলে তার দিকে তাকালাম, চোখ ভেজা ভেজা। কিন্তু এত সহজ কথা, এত সহজ ভালোবাসা, মানুষ তো এত সহজে বিশ্বাস করে না আরিয়ান। সে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আমাকে হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। সাদা সোফায় দুজনে পাশাপাশি বসলাম। নিচের বাগানের টকবগে রোদ। সে বলতে শুরু করল, মায়া, জীবন সবসময় জটিল নয়, কখনো কখনো সরল রেখার মতোই সোজা হয় যদি সততার সাথে এগো। আমি মায়ের কাছে যে শিক্ষা পেয়েছি তা হলো সত্যকে কখনো লুকো না। ভালোবাসার কথা বলো, ভয়ের কথা বলো, সমস্যার কথা বলো। আমি জানতাম তুমি কেমন আছো, জানতাম তোমার ভয়। আমারও ভয় ছিল। ভয় ছিল যদি তুমি আমাকে একেবারেই গ্রহণ না করো। ভয় ছিল যদি আমার এই সহজ সরল ভালোবাসাটুকুও তুমি বিশ্বাস না করো। কিন্তু ডায়েরিতে লিখে রাখলাম যেন আমার নিজের ভয়গুলোও যুক্তি পায়, যেন আমি নিজেকে মনে করিয়ে দিতে পারি কেন আমি বিয়ে করতে রাজি হয়েছি। শুধু মায়ের ইচ্ছা নয়, তোমার ছবি দেখার পর থেকে সেটা আর শুধু মায়ের ইচ্ছা থাকেনি। তার কথা শুনে আমার বুকের ভিতর কেমন করে উঠল। আমি তার হাতটা আমার দুহাতের মুঠোয় নিলাম। মিলের আগুনের কথা বলো, শাশুড়ি মা বললেন অনেক ক্ষতি হয়েছে। তুমি কাল রাতে এত চিন্তিত ছিলে, ফোনটা? আরিয়ানের মুখমণ্ডল একটু গম্ভীর হলো। হ্যাঁ, সেটাই ফোন ছিল। আমাদের মূল গোডাউনে আগুন লেগেছিল। প্রায় 3 ভাগের 1 ভাগ মাল পুড়ে গেছে। ইন্স্যুরেন্স আছে, কিন্তু ক্লায়েন্টদের অর্ডার ডেলিভারিতে এখন সমস্যা হবে। সময় মতো পণ্য দিতে না পারলে শুধু আর্থিক ক্ষতি নয়, সম্পর্কও নষ্ট হবে। তুমি এখন কি করবে? আমি জিজ্ঞেস করলাম উদ্বেগের সাথে। যা করতে হয়, বিকল্প গোডাউন থেকে মাল আনা, নতুন সাপ্লাইয়ের খোঁজা, ক্লায়েন্টসদের সাথে কথা বলা। এটা প্রথমবার নয়, ব্যবসায় উত্থান পতন থাকবেই। মা বলেছেন দুর্দিনে ধৈর্য ধরতে। বলেই সে আমার দিকে তাকিয়ে হাসল। তবে আজকের সকালটা শুধু তোমার জন্য, বাকি দিনটা তো কাজেই কাটবে। আমি কিছু করতে পারি? কথা বের হতেই নিজেই অবাক হলাম। এই অচেনা ব্যবসা, অচেনা সমস্যা, আমি কি সাহায্য করতে পারবো? আরিয়ান বিস্মিত দৃষ্টিতে তাকালো। তুমি চাইলে পারো,
কাগজপত্র সাজাতে, ফোন কল হ্যান্ডেল করতে। কিন্তু মায়া, তোমাকে এসব করতে হবে না। কিন্তু আমি তোমার স্ত্রী, আমি দৃঢ় কণ্ঠে বললাম। তোমার সমস্যা আমারও সমস্যা। আমি শুধু চা বানিয়ে ঘর সাজিয়ে বসে থাকব? না, আমাকে কিছু দায়িত্ব দাও, আমাকে শেখো। সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন আমার মুখের দৃঢ় প্রতিজ্ঞাটা পড়ার চেষ্টা করছে। তারপর এক মৃদু গভীর হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ঠিক আছে মিসেস ম্যানেজার, আজ বিকেল থেকে তোমার ট্রেনিং শুরু। কিন্তু তার আগে, বলে সে হঠাৎ উঠে দাঁড়াল। কিন্তু তার আগে কি? তার আগে আমার বউয়ের হাতের বানানো সকালের নাস্তা খেতে হবে। মা বলে দিয়েছেন রান্নাঘরে সব আছে। চলো, আজ তুমি রান্না করবে, আমি সাহায্য করব। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমি হেসে উঠলাম। তুমি রান্নাঘরে, মিস্টার আরিয়ান? হ্যাঁ মিসেস আরিয়ান, আমি খুব ভালো ডিম ভাজি, দেখিয়ে দেব। সে হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরলাম। সকালের এই সহজ, অত্যন্ত স্বাভাবিক মুহূর্তটুকু আমার জন্য বিশাল কিছু মনে হচ্ছিল। আমরা রান্নাঘরে নেমে গেলাম। শাশুড়িমা বাইরে বাগানে গাছের পরিচর্যা করছিলেন। আমাদের দেখে শুধু চোখে ইশারা করে এক পরম স্নেহময়ী হাসি হেসে দিলেন। রান্নাঘরে প্রবেশ করতে আমি আবারও বিস্মিত। এটি শুধু রান্নার জায়গা নয়, একটি সুসজ্জিত, আলো বাতাসপূর্ণ রুম। আরিয়ান বলল, মা পছন্দ করেন রান্না করতে করতে জানালা দিয়ে বাগান দেখতে, তাই এই ব্যবস্থা। তারপর সত্যিই সে আমাকে ডিম ভাজার শিল্প শেখালো, তার নিজস্ব কিছু টিপস দিল। আমরা একসাথে টোস্ট বানালাম, ফ্রুট জ্যাম বের করলাম। এই সহজ কাজগুলো সে এমন আনন্দ নিয়ে করল, যেন এগুলোই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম। নাস্তা তৈরি করে আমরা ডাইনিং টেবিলে বসলাম। আরিয়ান প্রথমে এক টুকরো টোস্ট মুখে দিয়ে বলল, এখন বুঝেছি কেন মা বলতেন স্ত্রীর হাতের খাবারের কোনো তুলনা হয় না। এটা শুধু খাবার নয়, এতে একটা আকাশ জড়িয়ে থাকে। লজ্জায় আমার গাল লাল হয়ে উঠল। আমরা নিঃশব্দে খাওয়া শেষ করলাম, কিন্তু সেই নিঃশব্দতায় ছিল এক অপার প্রশান্তি। নাস্তা শেষ করে সে বলল, এখন কিছুক্ষণ কাজে মন দি। তুমি কি আজ বাড়িতেই থাকবে নাকি তোমার বাবার বাড়ি যেতে চাও? মা বলেছিলেন আজ বা কাল যেতে পারো। আমি এক মুহূর্ত ভাবলাম। বাবা মায়ের দেখতে ইচ্ছে হচ্ছিল অসম্ভব, কিন্তু আরিয়ানের এই সংকটের মুহূর্তে, আজ থাকব, কাল যাব। আজ তুমি আমাকে কাজ শেখাবে, মনে আছে? সে খুশি হয়ে মাথা নাড়ল। তাহলে চলো আমার স্টাডি রুমে। তার স্টাডি রুমটি ছিল বই আর ফাইলে ভর্তি একটি ঝকঝকে কক্ষ। একটি বড় ডেস্কে কম্পিউটার আর কয়েকটা ফাইল রাখা। সে আমাকে একটি চেয়ারে বসালো। এখন থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সে বলল হাসতে হাসতে। প্রথম কাজ, এই ফাইলগুলোকে ডেট অনুযায়ী সাজাও। নতুন অর্ডার, পুরনো অর্ডার আর পেন্ডিং ডেলিভারি এভাবে আলাদা করো। সে পদ্ধতি বুঝিয়ে দিল। তারপর নিজে কম্পিউটারে বসে ফোন করা শুরু করল। আমি ফাইলের কাজে মন দিলাম। মাঝে মাঝে তাকিয়ে দেখতাম সে কিভাবে একেবারে শান্ত, স্থিরভাবে কথা বলছে। ক্লায়েন্টদের সাথে, সাপ্লায়ারদের সাথে, কখনো চাপ নেওয়া, কখনো আশ্বস্ত করা। তার কাজের প্রতি একাগ্রতা আমাকে মুগ্ধ করছিল। বিকেল হবার আগেই আমার কাজ শেষ। আমি ফাইলগুলো গুছিয়ে তার ডেস্কে রাখলাম। সে ফোন রেখে আমার দিকে তাকালো। কেমন লাগলো? ভালো লাগছে, কিছু শিখতে পেরেছি। তোমার মতো ছাত্রী পেলে যে কোনো শিক্ষকই খুশি হয়, সে বলল। তারপর গম্ভীর হয়ে বলল, আসলে মায়া, তোমার সাহায্য অনেক মূল্যবান। শুধু এই ফাইল সাজানো নয়, তুমি এখানে থাকা, এটাই আমার জন্য বিশাল শক্তি। সন্ধ্যের আগে আমরা দুজনে ছাদে গেলাম। সেখানে বসে সে মিলের ব্যবসার পুরো ইতিহাস বলল। কিভাবে তার বাবা ছোট একটি দোকান দিয়ে শুরু করেছিলেন, কিভাবে মা সংসার ও ব্যবসার দুই সামলেছেন, আর কিভাবে বাবার মৃত্যুর পর সে নিজে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। গল্পের মাঝে মাঝে তার চোখে একটু বেদনার ছায়া ভাসত, কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ়। আমি প্রতিজ্ঞা করেছিলাম, বাবার স্বপ্ন আমি বাঁচিয়ে রাখব। শুধু টাকা কামানো নয়, সততা দিয়ে ব্যবসা করা, মানুষের বিশ্বাস অর্জন করা। আজ সেই বিশ্বাসই আমাকে বাঁচাবে। যারা দীর্ঘদিনের ক্লায়েন্ট, তারা আমাকে সময় দেবেই। আমি নিঃশব্দে তার কথা শুনলাম। এই পুরুষটি যে বিয়ের রাতে আমার পিরিয়ডের যন্ত্রণা বুঝতে পেরেছিল, যে জন্মদিনের কেক কেটে আমাকে আনন্দ দিয়েছিল, সে আসলে কত গভীর দায়িত্ববোধের মানুষ।
হঠাৎ সে বলল, কাল তুমি তোমার বাবার বাড়ি যাবে, তাদের অনেক ভালোবাসা আমার কাছ থেকে, আর বলো আমি শীঘ্রই তাদের সাথে দেখা করতে আসব। আমি খুশিতে চোখ চকচক করে উঠলাম। সত্যি বলছো? হ্যাঁ, নিয়ম তো আছে। এবং একটু থেমে বলল, আমি চাই তোমার বাবা মা নিশ্চিন্ত হোক যে তাদের মেয়ে ভালো আছে। সন্ধে নেমে এলো। নিচে থেকে শাশুড়িমা ডাকলেন। আমরা নিচে নেমে গেলাম। রাতের খাবার ছিল খুব সাধারণ, কিন্তু পরিবেশ ছিল অসাধারণ। শাশুড়িমা আমার রান্নার প্রশংসা করলেন। আরিয়ান গল্প করল আজ আমি কিভাবে তাকে ফাইলে সাহায্য করেছি। মা গর্বিত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। রাতের খাওয়া শেষে আমি মাকে রান্নাঘর পরিষ্কার করতে সাহায্য করলাম। তিনি বললেন, মায়া, আরিয়ানের জীবনে তুমি একটা সুখের আলো নিয়ে এসেছো। আমি আজ ওর চোখে অনেক বছর পর সেই তরুণ উদ্যম দেখছি। শুধু ব্যবসার চাপ নয়, জীবনের আনন্দটাও যেন সে ফিরে পেয়েছে। আমার চোখে জল চলে এলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি ভালো থাকবো মা, আমরা ভালো থাকবো। রাতে যখন ঘরে ফিরলাম, আরিয়ান তার ল্যাপটপে ব্যস্ত ছিল। আমি বিছানায় শুয়ে তার দিকে তাকালাম। সে যেন টের পেল। মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। একটু পরেই আসছি। আমি মাথা নাড়লাম। ডায়েরির কথা মনে পড়ল। আমি উঠে গিয়ে সেই নীল ডায়েরিতে নিয়ে এলাম। আরিয়ানের পাশে বসে বললাম, এটাতে আজকের তারিখ দিয়ে কিছু লিখো। সে অবাক হয়ে তাকালো, তারপর হাসল। ল্যাপটপ বন্ধ করে ডায়েরিটি নিল। এক পৃষ্ঠা খুলে লিখতে শুরু করলো। আমি দেখছিলাম না কি লিখছে। কিছুক্ষণ পর সে ডায়েরিটি আমার হাতে দিল। লেখা ছিল, আজ প্রথম সকাল, প্রথম একসাথে রান্না, প্রথম একসাথে কাজ। সে বলল, তোমার সমস্যা আমারও সমস্যা। আজ জানলাম বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব ভাগাভাগি করা। সে আমার পাশে দাঁড়ানোর কথা বলল। তার এই সহজ সাহসটাই আজ আমার সবচেয়ে বড় পাওয়া। মায়া, তুমি অজান্তেই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছ। আমি ডায়েরিটি বুকের সাথে চেপে ধরে কাঁদতে শুরু করলাম। এবার কান্না আটকানোর চেষ্টা করিনি। আরিয়ান আমাকে কাছে টেনে নিল। কাঁদো না, এই কান্নাও তো আমাদের ভালোবাসারই অংশ। আমি ভয় পেতাম। আমি ফিসফিস করে বললাম, ভয় পেতাম বিয়েটা শুধু একটা ফর্ম্যালিটি হয়ে থাকবে। ভয় পেতাম তুমি আমাকে মুছবে না। কিন্তু তুমি আমার চিন্তারও আগে চিন্তা করো। কারণ আমি তোমার স্বামী মায়া। আমার কাজই হলো তোমাকে বোঝা, তোমাকে সুরক্ষা দেওয়া। এবং আজ আমি বুঝলাম তোমার কাছ থেকে আমি সেই সুরক্ষা, সেই শক্তি পাই। এটা একতরফা নয়। সে আমার চোখের পানি মুছে দিল। কাল সকালে তোমাকে বাবার বাড়ি রেখে আসব, সন্ধ্যায় নিয়ে আসব, ঠিক আছে? আমি রাজি হয়ে মাথা নাড়লাম। তারপর সেই প্রশ্নটা আবার করলাম, যা বারবার মনে হচ্ছিল, মিলের আগুন সব ঠিক হয়ে যাবে তো? সে আমার চুলে হাত বুলিয়ে বলল, হ্যাঁ মায়া, সব ঠিক হয়ে যাবে, কারণ এখন আমার কাছে তুমি আছো। আর তুমি যে বলেছিলে মন খুব খারাপ হলে বউকে জড়িয়ে ধরতে হয়, আমার এখন তো আর মন খারাপ করার কারণ নেই, কারণ আমার বউ তো আমারই বাসে আছে। আমরা দুজনে অনেকক্ষণ শুধু বসে রইলাম, জানালা দিয়ে আসা শীতল বাতাসে, নিঃশব্দে। আজ শুধু একটি দিন পার হয়েছে, কিন্তু মনে হচ্ছিল আমরা একে অপরকে বছর জুড়ে চিনেছি। ভয় সংশয়ের সেই মেয়েটি আজ দায়িত্ব ও ভালোবাসার এক নতুন জগতে পা রাখল, এবং জেনে গেল এই পথ চলা একা নয়, তার হাতটা আরেকটি হাত শক্ত করে ধরে আছে, শুধু আজ নয়, আজীবনের জন্য। পরের দিন সকালে আরিয়ানের গাড়িতে করে আমি আমার বাবার বাড়ি রওনা দিলাম। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার মনটা আজ একটু আলাদা। কবে যে এই রাস্তা দিয়ে বিয়ের দিন নতুন জীবন শুরু করতে গিয়েছিলাম, আজ ফিরে যাচ্ছি সেই জীবনটাকেই সাথে নিয়ে। আরিয়ান চুপচাপ গাড়ি চালাচ্ছিল, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসত। এত চুপ করে আছো কেন? আমি জিজ্ঞেস করলাম। মনে হচ্ছিল তুমি খুব গভীর চিন্তায় ডুবে আছো, তাই বিরক্ত করছিলাম না। চিন্তা না, খুশি, আমি বললাম। বাবা মায়ের দেখতে পাবো এটা ভাবছিলাম, আর তাদের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি এটাও ভাবছিলাম। সে আমার হাতটা ধরে বলল, ভয় পাচ্ছ? তারা কি বলবে ভেবে? না, ভয় না, আমি মাথা নাড়লাম। তারা তো জানে তুমি ভালো আছো। শাশুড়ি মায়ের সাথে কথা বলেছে মা, কিন্তু নিজে দেখানোটা আলাদা। আমাদের বাসার গেটের সামনে গাড়ি থামতেই বাবা বারান্দা থেকে নেমে আসছেন, মায়ের মুখে এক উজ্জ্বল হাসি। গাড়ি থেকে নেমেই আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। অনেক দিনের মতো মনে হচ্ছিল, যদিও মাত্র কয়েকদিন হয়েছিল। কেমন আছিস মা? বাবা কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালো বাবা, ভালো। আমি পিছন ফিরে দেখলাম আরিয়ান গাড়ি থেকে কিছু উপহারের প্যাকেট নিচ্ছে। সে এগিয়ে এসে আমার বাবা মায়ের কাছে নমস্তে করে বলল, শুভ সকাল। বাবা তাকে কাঁধে হাত দিয়ে বললেন, ভিতরে আসো বাবা।
মা আরিয়ানের দিকে ভালো করে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে আমি নিশ্চিন্ত বোধ করলাম। বসার ঘরে বসে চায়ের আড্ডা জমল। বাবা ব্যবসার কথা জিজ্ঞেস করলেন। আরিয়ান খুব সততার সাথে বলল মিলের আগুনের কথা, এখন কি করছেন। আমি লক্ষ্য করলাম বাবা মনোযোগ দিয়ে শুনছেন, মাঝে মাঝে মাথা নাড়ছেন। তোমার বাবার কথা মনে পড়ছে, বাবা হঠাৎ বললেন। আমরা একসাথে ব্যবসা করিনি, কিন্তু একই সমিতিতে ছিলাম। খুব সৎ আর দৃঢ়চেতা মানুষ ছিলেন। দেখছি তার ছেলেও ঠিক তার মতনই। বিপদে ভেঙে পড়ো না, সামলে নাও। আরিয়ান বিনয়ের সাথে মাথা নাড়ল। আপনাদের দোয়াতেই সব সামলাতে পারবো। মা আমাকে রান্নাঘরে সাহায্য করার জন্য ডাকলেন। রান্নাঘরে গিয়ে প্রথমেই মা জিজ্ঞেস করলেন, সত্যি বলো, কেমন লাগছে? কষ্ট হচ্ছে না তো? মা একদমই না, আমি বললাম সত্যি উৎসাহ নিয়ে। ওরা খুব ভালো মানুষ, শাশুড়ি মা ঠিক তোমার মতনই। আর আরিয়ান, আমি একটু থেমে গেলাম, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আরিয়ান খুব ভালো না? মা হাসলেন। আমি লজ্জা পেয়ে মাথা নাড়লাম। হ্যাঁ মা, আমাকে বোঝে, সম্মান করে, এমনকি তার ব্যবসার সমস্যা নিয়েও আমার সাথে আলোচনা করে, সাহায্য চায়। মা আশ্চর্য হয়ে বললেন, সত্যি? প্রথম কয়েকদিনেই এতটা বিশ্বাস? হ্যাঁ মা, ওদের পরিবারই অন্যরকম, সেখানে লুকোচুরি ছলনা নেই, সোজা সাপটা কথা। মা আমার গালে হাত বুলিয়ে দিলেন। তোমার ভাগ্য ভালো মা, আমরা যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম ছেলেটা খাঁটি, তার মাও ভালো মানুষ। এখন নিশ্চিন্ত হলাম। দুপুরের খাবার পর বাবা আরিয়ানকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন কিছু ব্যবসায়িক পরামর্শ দিতে। আমি মায়ের সাথে আমার পুরানো ঘরে গেলাম। ঘরটা ঠিক আগের মতনই রাখা আছে। মা, একটা কথা বলবো? আমি বললাম। বল। আমি প্রথমে তোমাদের উপর অনেক রাগ করেছিলাম, মনে করেছিলাম আমার জীবনটা তোমরা নিজেদের ইচ্ছায় ঠিক করে দিলে, কিন্তু এখন বুঝতে পারছি তোমরা আসলে কতটা দূরদর্শী ছিলে। তোমরা শুধু ধন দৌলত দেখে বিয়ে দাওনি, পরিবারটাকে দেখেছ, মানুষটাকে দেখেছ। মা আমার পাশে বসে বললেন, মায়া, মেয়ের বিয়ে দেয়াটা বাবা মায়ের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমরা চাইনি তুমি প্রেম ভালোবাসার জাতাকলে পড়ো, হৃদয় ভেঙে আসো। আমরা দেখলাম একটা ভালো পরিবার, শিক্ষিত রুচিশীল ছেলে, সে যদি ভালো মানুষ হয়, ভালোবাসা নিজেই তৈরি হয়ে যাবে। দেখ তো, হচ্ছেও তাই। আমি মায়ের কাঁধে হেলান দিলাম। হ্যাঁ মা, হচ্ছে। বিকেলে বাবা আরিয়ানকে বললেন, তোমার মিলের যেটা সমস্যা, আমার একজন পরিচিত আছে যে কাপড়ের সাপ্লায়ার, সে হয়তো তুমি যেগুলো পুড়ে গেছে সেগুলো দ্রুত সরবরাহ করতে পারবে। আমি তাকে ফোন করছি। আরিয়ান অভিভূত হয়ে বলল, এটা তো আমার জন্য অনেক বড় সাহায্য হবে। বাবা মেয়ে বলতে একটা না, বাবা হাসলেন। তুমি এখন আমাদেরই, তোমার সমস্যা আমাদেরও সমস্যা। সন্ধ্যের আগে আমরা ফিরব বলে ঠিক করলাম। যাওয়ার সময় মা আরিয়ানের হাতে কিছু মিষ্টির ডাব্বা দিয়ে বললেন, তোমার মায়ের জন্যে, আর আমার মেয়েকে ভালো রাখিস। আরিয়ান গম্ভীর হয়ে বলল, নিশ্চয়ই মা, আপনার মেয়ে আমার জীবন। ফেরার পথে গাড়িতে আরিয়ান বলল, তোমার বাবা মা সত্যি অসাধারণ। তোমার বাবা তো অনেক বড় সাহায্য করে দিলেন। তুমি যেমন আমার পরিবারকে নিজের ভাবো, ওরাও তোমাকে তেমনই ভাবে। আমি বললাম, মায়া, আমি একটা কথা ভাবছি। সে বলল গম্ভীর হয়ে, আমাদের মিলে আগুন লাগার পর থেকে আমি পুরনো ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করছি। আরও আধুনিক সিস্টেম দরকার, নিরাপত্তা বাড়ানো দরকার, কিন্তু তার জন্যে বিনিয়োগ দরকার। এখনই বড় বিনিয়োগ করা কঠিন। তুমি বাবার সাথে কথা বলো না? আমি বললাম। তিনি ব্যবসায়ী, পরামর্শ দিতে পারবেন, হয়তো সাহায্যও করবেন। না, সেটা ঠিক হবে না। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। বাবার সাহায্য নিলে সেটা হাত পাতার মতো হয়ে যাবে। আমি আমার বাবার স্বপ্ন নিজের শক্তিতে বাঁচিয়ে রাখতে চাই। আমি তার দৃঢ়তা দেখে মুগ্ধ হলাম। তাহলে তোমার কি পরিকল্পনা? আমি ব্যাংক থেকে লোন নেবার কথা ভাবছি। আমার ক্রেডিট হিস্ট্রি ভালো, মিলের অ্যাসেট আছে, সমস্যা হওয়ার কথা না। গাড়ি যখন আমাদের বাসার গেটে ঢুকলো, দেখলাম শাশুড়িমা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমরা নেমে গেলাম। মা, বাইরে কেন? আরিয়ান বলল, তোমার ফোনটা বন্ধ। দোকান থেকে ফোন করেছে, তাড়াতাড়ি যেতে বলেছে। নতুন কোনো সাপ্লায়ার এসেছে দেখা করতে, মা বললেন। আরিয়ান তাড়াহুড়ো করে মোবাইল চেক করল। সত্যি, ব্যাটারি লো। আমি এক্ষুনি যাচ্ছে। মায়া, তুমি মায়ের সাথে থাকো। সে তাড়াহুড়ো করে চলে গেল। আমি মায়ের সাথে ভিতরে ঢুকলাম। মা বললেন, ব্যবসার চাপ এখন একটু বেশি, তুমি ওর পাশে থাকিস। থাকবো মা, আমি বললাম। তারপর হঠাৎ মনে পড়ল, মা, আরিয়ানের ছোটবেলার কথা বলবেন, ওর বাবার কথা। মা একটু নিস্তব্ধ হয়ে গেলেন, তারপর বললেন,
চল বসি। আমরা বসার ঘরে বসতেই মা বলতে শুরু করলেন, আরিয়ানের বাবা রায় সাহেব ছিলেন খুবই দৃঢ় চরিত্রের মানুষ, কিন্তু হৃদয় ছিল খুব কোমল। আরিয়ান যখন ৮ বছরের তখন তিনি এক গাড়ি দুর্ঘটনায় চলে যান। সেদিন থেকে আরিয়ান একরকম বদলে গেল। ছোটবেলায় খুব ফুরফুরে ছিল, দুষ্টুমি করত। বাবার মৃত্যুর পর একরকম চুপ হয়ে গেল, যেন এক রাতেই বড় হয়ে গেল। মায়ের চোখে পানি জমল। আমি বললাম, পড়াশোনায় মন দে, কিন্তু সে বলতো, মা, বাবা যা গড়ে রেখে গেছেন সেটা আমি ঠিক রাখব। সে স্কুল থেকে ফিরে সরাসরি দোকানে চলে যেত। তার বাবা যা শিখিয়ে গিয়েছিলেন সেই হিসেব নিকেশ দেখত। 10 বছর বয়সেই সে বুঝে গিয়েছিল কোন সাপ্লায়ার কেমন, কোন কাস্টমারকে কত ক্রেডিট দেওয়া যায়। মাধ্যমিক পাশ করার পরই সে ফুল টাইম ব্যবসায় মন দিল। কলেজও করল দূরশিক্ষণ থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু কখনো আমাকে কোনো কষ্টের কথা বলেনি, সব নিজের ভিতর রাখত। আমি দেখেছি অনেক রাত সে হিসেবের বই নিয়ে বসে থাকত, চিন্তায় ভুগত, কিন্তু সকাল হলে আবার ফ্রেশ ফেস নিয়ে বের হয়ে যেত। এখনও সে তাই করে, আমি বললাম। সমস্যা হলেও মুখে আনে না, শুধু কাজ করে যায়। হ্যাঁ, তার স্বভাবই তাই। কিন্তু মায়া, তুমি এসে একটা পরিবর্তন এনেছো। আমি গতকাল দেখলাম সে তার সমস্যা নিয়ে তোমার সাথে আলোচনা করছে। এটা খুব বড় কথা। মানে সে তোমাকে বিশ্বাস করে, তোমাকে তার অংশ মনে করে। আমিও তাকে বিশ্বাস করি মা, আমি বললাম। আমি চাই তার পাশে থেকে তাকে সাহায্য করতে। মা আমার হাত ধরে বললেন, তোমাদের জন্য দোয়া করি। আরিয়ানের জীবনটা অনেক কষ্টের, এখন সে যেন একটু সুখ পায়। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আরিয়ান ফিরল না। আমি বারবার ফোন করলাম, কিন্তু সে ব্যস্ত বলে কথা বলতে পারল না। রাত 8টার সময় সে ফোন করল, মায়া, আজ আমি অনেক দেরি করব। নতুন সাপ্লায়ারের সাথে দর কষাকষি চলছে। তুমি খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না। কিন্তু তোমার খাবার? এখানে কিছু খেয়ে নেব, চিন্তা করো না। আমি চিন্তিত হয়ে পড়লাম। মা বললেন, ওর জন্য কিছু রেখে দিই, ও ফিরলে গরম করে দেব। আমরা রাতের খানা সেরে নিলাম। আমি আরিয়ানের স্টাডি রুমে গেলাম। তার টেবিলে কিছু হিসেবের কাগজ ছড়ানো, আমি সেগুলো গুছিয়ে রাখলাম। তারপর সেই নীল ডায়েরিটা নিয়ে বসলাম। আমি ভাবলাম, আজ আমি কিছু লিখব। ডায়েরির নতুন পাতায় লিখলাম, আজ বাবার বাড়ি গিয়েছিলাম আরিয়ানকে নিয়ে। বাবা মা তাকে সত্যি সন্তানটির মতো গ্রহণ করলেন। বাবা তাকে ব্যবসায় সাহায্যও করলেন। ফিরতে ফিরতে সে বলল সে নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি তার দৃঢ়তা দেখে গর্বিত বোধ করলাম। আজ সে রাত জেগে কাজ করবে। আমি এখানে বসে তার জন্য অপেক্ষা করছি। প্রথমবার তার জন্য চিন্তা করছি না, বরং তার সাথে একাত্ম বোধ করছি, কারণ সে এখন আমার অর্ধেক। আরিয়ান, তুমি ক্লান্ত হয়ে ফিরলেও জানবে বাড়িতে কেউ তোমার জন্য জেগে আছে। ডায়েরি বন্ধ করে আমি বারান্দায় গিয়ে বসলাম। বাইরে অন্ধকার নেমে এসেছে, দূরে শহরের লাইটগুলো জ্বলজ্বল করছে। আমি ভাবছিলাম, আমার জীবনটা কি দ্রুত বদলে যাচ্ছে? মাত্র কয়েকদিন আগে আমি একজন অচেনা ছেলের সাথে বিয়ের জন্য ভয়ে কাঁপছিলাম। আজ সেই ছেলের জন্য চিন্তা করছি, তার সাফল্য কামনা করছি, তার ক্লান্তি ভাবছি। রাত 11টার সময় গেটে গাড়ির আওয়াজ শুনলাম। আমি তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম। আরিয়ান গাড়ি থেকে নামছিল, দেখতে খুব ক্লান্ত। আমাকে দেখে বলল, তুমি এখনো জেগে আছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি বললাম। কেমন হলো? সে হাসল, খুব ভালো। নতুন সাপ্লায়ার পেয়েছি, দামও ভালো, কোয়ালিটিও ভালো। 3 দিনের মধ্যে ডেলিভারি শুরু করবে। তোমার বাবার দেওয়া কন্ট্যাক্টটাও খুব কাজে লাগবে। আমরা ভিতরে ঢুকলাম। মা জেগেছিলেন। তিনি রেখে দেওয়া খাবার গরম করে নিয়ে এলেন। আরিয়ান খেতে বসল। আমি তার পাশে বসে রইলাম। তোমার বাবার কথা মা বললেন আজ, তুমি খুব ছোটবেলা থেকেই দায়িত্ব নিয়েছ। সে থামল। মা বলেছে? হ্যাঁ, আমার মনে আছে। বাবার মৃত্যুর পর সবাই বলতো ব্যবসাটা এখন বন্ধ হয়ে যাবে, মায়ের কষ্ট হবে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি প্রমাণ করব যে আমরা পারি। তুমি প্রমাণও করেছ, আমি বললাম। কিন্তু অনেক মূল্য দিয়ে, সে বলল। কিশোর বয়সের সব সুখ আনন্দ হারিয়ে গেছে। পড়াশোনার সময় বন্ধুদের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, কিছুই করতে পারিনি, শুধু কাজ আর কাজ। তার কণ্ঠে একটা ক্ষীণ আফসোস শুনতে পেলাম। আমি তার হাতটা ধরে বললাম, কিন্তু এখন তো আমি আছি, আমরা একসাথে সব গড়ব, ঘুরতেও যাব, আড্ডাও দেব। জীবনটা শুধু কাজ নয়। সে আমার দিকে তাকিয়ে হাসল। তুমি ঠিক বলেছ, জীবনটা এখন শুধু কাজ নয়। খাওয়া শেষ করে আমরা উঠলাম। শুতে যাওয়ার আগে আরিয়ান বলল, কাল সকালে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, তুমি ঘুমো। আমিও যাব, আমি বললাম। কোথায়? তোমার সাথে। আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মনে নেই? সে মৃদু হাসল। ঠিক আছে, কিন্তু খুব সকালে উঠতে হবে। তা পারবো, আমি বললাম।
সেই রাতে ঘুমানোর আগে আমি ভাবলাম বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, একসাথে সংগ্রাম করা, একে অপরের ক্লান্তিতে ভাগ বসানো, স্বপ্ন দেখার সাহস দেওয়া। আরিয়ান আমাকে সেই সাহস দিচ্ছে, আমিও তাকে দেব। আমরা হয়তো এই বিয়ের মঞ্চে অচেনা ছিলাম, কিন্তু জীবন নামক নাটকের প্রতিটি দৃশ্য এখন আমরা একসাথে লিখব। জানালা দিয়ে হালকা বাতাস আসছিল। আমি চোখ বন্ধ করে কল্পনা করলাম আগামী দিনগুলোর। ভয় নেই, শুধু এক ধরনের নিশ্চিত আশা, কারণ আমি একা নই, আরিয়ান আছে। তার শক্ত হাতটা সবসময় আমার হাত ধরার জন্য প্রস্তুত। ভোর 6টা, আলস্য ভাঙার সময় এখনো হয়নি, কিন্তু আমার চোখ নিজেই খুলে গেছে। পাশে আরিয়ান গভীর ঘুমে, তার মুখে একটা হালকা ক্লান্তির ছাপ, কিন্তু শান্তিও আছে। কাল রাত জেগে কাজ করেও আজ সে আমাকে না জাগিয়েই নিজেই উঠে যাবে এমনটা ভাবছিল নিশ্চয়ই। আমি আস্তে করে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে রওনা দিলাম। রান্নাঘরে গিয়ে চা বানানোর প্রস্তুতি নিতে লাগলাম। আমার হাতে তৈরি চা আরিয়ানের দিন শুরু হোক, এই ছোট্ট ইচ্ছেটা আজ আমাকে আলোড়িত করছে। চা তৈরি করতে করতে হঠাৎ শাশুড়ি মায়ের কথাটা মনে পড়ল। আরিয়ানের বাবার মৃত্যুর পর থেকে ওর মুখে স্বাভাবিক হাসি কম দেখেছি, কিন্তু তোমার আসার পর ও আবার আগের মতো হাসতে শিখছে। আমি মুচকি হাসলাম। হয়তো সত্যিই আমার আগমন তার জীবনকে কিছুটা রঙিন করেছে, কিন্তু সে যা আমাকে দিয়েছে তার সামনে আমার দেওয়াটা তুচ্ছ। শুধু চাটাই দিতে পারি এখন। চা তৈরি করে ট্রেতে সাজিয়ে নিলাম, 2 কাপ চা, কয়েকটা বিস্কুট। ঠিক তখনই পিছনে কোমল একটা কণ্ঠ শুনলাম। এত সকালে? ফিরে দেখি আরিয়ান রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, একটা হালকা হাসি মুখে। তুমি তো উঠেই পড়েছ। তুমি তো আমাকে জাগানোর চেষ্টাও করনি। আমি বললাম, চলো ছাদে বসে চা খাই, আজ সূর্যোদয় দেখব। ছাদে? সে একটু অবাক হলো। হ্যাঁ, ছাদে। তুমি আমাকে চাঁদের আলোয় ছাদে নিয়ে গিয়েছিলে, আমি তোমাকে সূর্যের আলোয় নিয়ে যাব। আমাদের ছাদের সেই ফুলের বাগানটি এখনও সজীব। ট্রে একটা ছোট টেবিলে রেখে আমরা দুজন চেয়ারে বসলাম। পূর্ব দিকে আকাশ লালচে হয়ে উঠছে। আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কতদিন পর ভোরের চা খাচ্ছি ছাদে, স্বাদ করে উঠি না সাধারণত। এখন থেকে প্রতিদিন উঠবে, আমি বললাম দৃঢ়ভাবে, কারণ তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছুটির দিন ছাড়া প্রতিদিনই তোমাকে চা দেবে। সে হেসে উঠল। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চুক্তিতে এটা ছিল নাকি? এখন যোগ হলো, আমি বললাম। আর আজকের টু ডু লিস্ট আমি তৈরি করেছি। টু ডু লিস্ট? আরিয়ান বিস্মিত। হ্যাঁ, টু ডু লিস্ট। প্রথমে নতুন সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট সাইন, দ্বিতীয়ত বাবা যে সাপ্লায়ার দিয়েছেন তার সাথে যোগাযোগ, তৃতীয়ত ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্লিকেশন, চতুর্থ। বেশ বেশ, আরিয়ান হেসে বলল। তুমি সত্যি সিরিয়াস হয়ে গেছো? হ্যাঁ, সিরিয়াস, আমি বললাম, কারণ তোমার সমস্যা আমার সমস্যা, তোমার কাজ আমার কাজ। সূর্য উঠতে শুরু করেছে। কমলা রঙের আলোয় আরিয়ানের মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, মায়া জানো, বিয়ের আগে আমি ভেবেছিলাম স্ত্রী মানে ঘরের কাজ করা, স্বামীর দেখাশোনা করা, কিন্তু তুমি আমাকে নতুন একটা সংজ্ঞা শিখিয়েছ। স্ত্রী মানে পার্টনার, যে শুধু পাশে থাকে না, হাতেও হাত দেয়। আমার চোখ একটু ভিজে এলো, কারণ তুমিও তো আমাকে শিখিয়েছ স্বামী মানে কি। স্বামী মানে প্রভু নয়, বন্ধু। আমরা চা শেষ করলাম, নেমে গিয়ে প্রস্তুত হতে লাগলাম। আরিয়ান আমাকে একটা সাধারণ কিন্তু স্মার্ট সালোয়ার কামিজ দিল। বলল, আজ প্রথমবার তুমি আমার অফিসে আসছ, তুমি আমার স্ত্রী নও, আমার পার্টনার। এই পোশাকটাই মানানসই হবে। 8টার মধ্যে আমরা আরিয়ানের মিলের অফিসে পৌঁছলাম। এটি একটি 3 তলা ভবন, নিচে সরু, উপরে অফিস ও গোডাউন। গতকাল যে আগুন লেগেছিল সেটি পাশের একটি গোডাউনে, মূল ভবনের ক্ষতি হয়নি। অফিসে ঢুকতেই একজন মাঝবয়সী ব্যক্তি উঠে দাঁড়ালেন। স্যার, নতুন সাপ্লায়ার মিস্টার শর্মা আধ ঘন্টার মধ্যে আসবেন, আর মিস্টার খান মানে আপনার শ্বশুর মহোদয় যে রেফারেন্স দিয়েছেন তিনি ফোন করেছেন, তিনি আজই দেখা করতে চান। বেশ, বসুন মিস্টার রায়, আরিয়ান বলল। তারপর আমার দিকে ফিরে বলল, ইনি মিস্টার রায়, আমার ম্যানেজার, 15 বছর ধরে আমাদের সাথে আছেন। আমি নমস্তে করলাম। মিস্টার রায় একটু হেসে বললেন, আপনার স্ত্রী, শুনেছি আপনি আজ সাহায্য করতে আসছেন। হ্যাঁ, আমি মায়া, আজ থেকে কিছুটা শিখব এবং সাহায্য করার চেষ্টা করব। মিস্টার রায় খুশি মনে মাথা নাড়লেন। বেশ বেশ, স্যার, আপনার বাবার সময় থেকে দেখছি আপনি যখন ছোট ছিলেন তখন এই চেয়ারে বসে পড়াশোনা করতেন, এখন আপনার স্ত্রী এসেছেন ব্যবসায় হাত দিতে, খুব ভালো লাগছে। আমরা কাজ শুরু করলাম। আরিয়ান আমাকে কিছু ফাইল দেখালো, কিছু হিসেব বুঝালো। আমি মনোযোগ দিয়ে শুনলাম। আমার কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা ছিল, তাই ডেটা এন্ট্রি করতে সমস্যা হচ্ছিল না।
প্রায় 10:30টায় নতুন সাপ্লায়ার মিস্টার শর্মা এসে পৌঁছলেন। আরিয়ান তাকে মিটিং রুমে নিয়ে গেল। আমি চা তৈরি করে নিয়ে গেলাম। মিস্টার শর্মা আমাকে দেখে বললেন, আপনার স্ত্রী? খুব ভালো। আরিয়ান গর্বিতভাবে বলল, হ্যাঁ, এবং আমার পার্টনারও বটে। মিটিং চলাকালীন আমি বাইরে বসে কিছু পেপার ওয়ার্ক করছিলাম। মাঝে মাঝে ভিতর থেকে উঁকি দিয়ে দেখছিলাম আরিয়ান খুব প্রফেশনালভাবে আলোচনা করছে, দর কষাকষি করছে। তার মধ্যে কোনো অসহায়তা বা উদ্বেগ দেখতে পেলাম না। সে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। প্রায় 1 ঘন্টা পর মিটিং শেষ হলো। মিস্টার শর্মা চলে গেলে আরিয়ান বেরিয়ে এসে বলল, ডিল ফিক্সড, আগামীকাল থেকে ডেলিভারি শুরু। অভিনন্দন, আমি বললাম উত্তেজিত হয়ে। কিন্তু এখন দ্বিতীয় মিটিং। তোমার বাবা যে সাপ্লায়ার দিয়েছেন তিনি আসছেন। বিকেলবেলা দ্বিতীয় সাপ্লায়ার মিস্টার সরকার এসেছেন। তিনি অনেক বয়স্ক, প্রায় বাবার বয়সী। তিনি আরিয়ানের বাবার কথা উঠালেন। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন। তিনি চলে গেছেন, কিন্তু আজ তার ছেলে আমার সাথে বসে ব্যবসার কথা বলছে, এটা আমার জন্য অনেক আনন্দের। আরিয়ান বিনয় প্রকাশ করল। মিস্টার সরকার আগুনে ক্ষতিগ্রস্ত মালের পুরোটাই দিতে রাজি হলেন, কম দামে, এবং ক্রেডিটেও দিলেন। তোমার বাবা আমাকে অনেক সাহায্য করেছিল, আজ আমি তার ঋণ শোধ করলাম। মিস্টার সরকার চলে যাওয়ার পর আরিয়ান অনেকক্ষণ চুপ করে রইল। আমি কাছে গিয়ে বললাম, কি ভাবছ? ভাবছি বাবা কত ভালো মানুষ ছিলেন, যে এত বছর পরও মানুষ তাকে মনে রেখেছে, তার ছেলের সাহায্য করতে এগিয়ে আসছে। এটাই তো সত্যিকারের উত্তরাধিকার। টাকা পয়সা নয়, মানুষের ভালোবাসা, সম্মান। আমি তার হাত চেপে ধরে বললাম, তুমিও তোমার বাবার মতোই হয়ে উঠছ। ব্যাংকে যাওয়ার সময় হয়ে গেল। আমরা ব্যাংক ম্যানেজারের সাথে মিটিং করলাম। লোনের জন্য সব কাগজপত্র জমা দিলাম। ম্যানেজার বললেন, আপনার রেকর্ড খুব ভালো মিস্টার আরিয়ান, 3 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। সব কাজ শেষ করে যখন আমরা অফিস থেকে বেরোলাম, সন্ধ্যা হয়ে গেছে। গাড়িতে বসে আরিয়ান বলল, আজকের দিনটা আমার জীবনের সেরা দিনগুলোর একটা, কারণ তুমি আমার সাথে ছিলে। আমারও তাই, আমি বললাম। আমি আজ অনেক কিছু শিখেছি। বুঝেছি ব্যবসা মানে শুধু লাভ লোকসান নয়, মানুষের সাথে সম্পর্ক, বিশ্বাস। গাড়ি চলতে লাগলো। হঠাৎ আরিয়ান বলল, মায়া, আমি একটা প্রপোজাল তৈরি করছি। মিলটাকে আরও আধুনিক করতে চাই, নতুন মেশিনারিজ আনতে চাই, কর্মীদের ট্রেনিং দিতে চাই। লোনটা সেই জন্যে। আগামী 5 বছরে আমি আমাদের ব্যবসাটাকে 3 গুণ বড় করতে চাই। তুমি পারবে, আমি বললাম নির্দ্বিধায়। তোমার মধ্যে সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তুমি আমার সাথে থাকবে তো এই লং জার্নিতে? সে জিজ্ঞেস করল। গলাটা একটু কাঁপছিল। জীবনের শেষ দিন পর্যন্ত, আমি বললাম। বাড়ি ফিরে শাশুড়িমা আমাদের অপেক্ষায় বসেছিলেন। সব শুনে তিনি বললেন, বাবার ছেলে বাবার মতোই পথ চলবে। আর মায়া, তুমি ওর পাশে থেকে ওর শক্তি হয়ে দাঁড়িয়েছ। রাতের খাবার পর আমি আমার ডায়েরিটা বের করলাম। আজকের তারিখ দিয়ে লিখলাম, আজ প্রথমবার আরিয়ানের অফিসে গেলাম। দেখলাম সে কিভাবে মানুষকে সামলে সমস্যার মোকাবিলা করে। দেখলাম তার বাবা রেখে যাওয়া সুনাম আজও মানুষের মুখে। আজ আমি আর শুধু মায়া নই, আমি মিসেস আরিয়ান, তার পার্টনার। আজ সে আমাকে তার ভবিষ্যতের স্বপ্ন বলল। আমি সেই স্বপ্নে শরিক হলাম। জীবনের এই যাত্রায় আমরা দুজন একসাথে। সে বলে, তুমি আমার শক্তি। কিন্তু সে কি জানে সেও আমার শক্তি? ভয়ভীত মেয়েটিকে আজ আত্মবিশ্বাসী নারীতে রূপান্তর করেছে সে। আরিয়ান, তোমার এই যাত্রায় আমি শুধু সঙ্গী নই, সমর্থকও। আমরা একসাথে জয় করব। ডায়েরি বন্ধ করে বারান্দায় গেলাম। আরিয়ান সেখানে দাঁড়িয়ে বলল, কাল থেকে হয়তো আরও ব্যস্ততা বাড়বে, সময় দিতে পারবো না। তোমার সময় নয়, তোমার মনটা থাকলেই চলবে, আমি বললাম। আর আমি তো আছি তোমার কাজে সাহায্য করতে। মায়া, একটা কথা বলবো? সে বলল গম্ভীর হয়ে। বলো। আমি আজকের আগে কখনো কল্পনাও করিনি যে আমার স্ত্রী আমার অফিসে এসে আমার পাশে বসবে, আমার হয়ে চা দেবে ক্লায়েন্টদের, আমার পেপার ওয়ার্কে সাহায্য করবে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমারও তো তাই, আমি বললাম। আমি কল্পনা করিনি আমার স্বামী আমাকে এতটা বিশ্বাস করবে, এতটা সম্মান দেবে। সে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর এক ধরনের প্রশান্তি। চলো ভিতরে যাই, কাল আরও বড় দিনের অপেক্ষায়। আমরা ভিতরে যাওয়ার সময় আমার মনে হলো আমাদের ভালোবাসার গল্পটা কোনো রূপকথার গল্প নয়। এতে কোনো প্রিন্স চার্মিং নেই, কোনো ম্যাজিক নেই। আছে একজন পুরুষ যে শৈশবে হারিয়েছে বাবাকে, যৌবনে বয়ে বেরিয়েছে দায়িত্বের বোঝা। আর আছে একজন নারী যে অচেনা ভয় নিয়ে এসেছিল এক নতুন ঘরে। তারপর তারা একে অপরকে খুঁজে পেয়েছে। না, শুধু খুঁজে পায়নি, গড়ে তুলেছে তাদের ভালোবাসা।
দিনে দিনে বিশ্বাসে সম্মানে একে অপরের স্বপ্নকে আলিঙ্গন করে। আজ ছিল সেই গড়ে তোলার প্রথম ধাপ, আরিয়ানের ব্যবসায়িক জগতে আমার প্রথম পদচারণা, এবং সেই পদচারণা থেমে যাবে না, কারণ এই যাত্রা এখন আমাদের যাত্রা। রাতে ঘুমানোর আগে আরিয়ান বলল, কাল সকালে আবার ছাদে চা খাবো। প্রতিজ্ঞা? আমি বললাম। প্রতিজ্ঞা, সে বলল। চোখ বন্ধ করে আমি ভাবলাম আগামীকাল নিয়ে, নতুন চ্যালেঞ্জ, নতুন সংগ্রাম, কিন্তু ভয় নেই, কারণ এবার আমি একা নই। আমার পাশে আরিয়ান আছে, আর তার পাশে আমি আছি। আমরা একে অপরের পরিপূরক। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ ঘুম পাড়ানি গানের মতো শোনাচ্ছে। আরিয়ানের নিয়মিত শ্বাসপ্রশ্বাসের শব্দ আমার কানে আনন্দের সুর বাজাচ্ছে। এই শব্দই এখন আমার নিশ্চিন্ততার সঙ্গী। কাল আবার নতুন সূর্য উঠবে, নতুন সংগ্রাম শুরু হবে, কিন্তু আমরা প্রস্তুত। বৃষ্টির পরের সকাল, বাতাসে ভেজা মাটির গন্ধ। আমি ছাদের ফুলগুলোতে জল দিচ্ছি। গত কয়েক সপ্তাহে এই ছাদ, এই ফুলবাগান আমার নিভৃত আশ্রয়স্থল হয়ে উঠেছে। আরিয়ান এখনো ঘুমোচ্ছে। গতকাল রাতে লোনের কাগজপত্র শেষ করতে সে রাত জেগেছিল। হঠাৎ পেছনে আলতো স্পর্শ। ফিরে দেখি আরিয়ান দাঁড়িয়ে। প্রতিদিনের মতো আজও তুমি আগে উঠে পড়েছ, বলল সে ঘুম ঘুমিয়ে চোখে। তোমার রাত জাগার কথা ভাবতেই আমার ঘুম ভেঙে যায়, আমি বললাম। চলো চা তৈরি করি। আমরা ছাদের টেবিলে বসেছি। সকালের রোদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আরিয়ান তার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আজ ব্যাংক থেকে ফোন আসবে, লোনের টাকা ক্লিয়ার হয়ে গেছে। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর শুরু হবে নতুন যুদ্ধ মায়া, নতুন মেশিনারি কেনা, পুরনো গোডাউন রিপেয়ার, কর্মী ট্রেনিং, সব কিছুর পরিকল্পনা আছে। তার চোখে উদ্দীপনা। আমি তো প্রস্তুত, বললাম আমি। জানো, এই ঝুঁকিটা আমি নিচ্ছি কারণ তুমি আছো, সে বলল গভীর দৃষ্টিতে। তোমার বিশ্বাসই আমাকে সাহস দেয়। সেদিন সকালে ব্যাংক থেকে ফোন এলো, লোনের টাকা ক্লিয়ার। আরিয়ান সঙ্গে সঙ্গে তার ম্যানেজার মিস্টার রায়কে ডাকল। মিটিং শুরু হলো আমাদের বসার ঘরেই। মিস্টার রায় সতর্ক করলেন, স্যার, নতুন মেশিনারি আনাটা ঠিক আছে, কিন্তু পুরনো কর্মীদের নতুন টেকনোলজি শেখানো বড় চ্যালেঞ্জ হবে। অনেকেই বছর 20-25 ধরে একই কাজ করছে। তাই বলে আমরা পিছিয়ে থাকব? আরিয়ান দৃঢ়ভাবে বলল। আমি ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করব। যারা শিখতে চাইবে তাদের বোনাস দেব, যারা রাজি না তাদের স্বেচ্ছা অবসরের প্যাকেজ দেব। আমি নোট নিচ্ছিলাম। ট্রেনারের জন্য কত বাজেট রাখব? জিজ্ঞেস করলাম। আরিয়ান অবাক হয়ে তাকালো। তুমি ইতিমধ্যে বাজেট ম্যানেজমেন্টে ঢুকে পড়েছ? পার্টনার তো, আমি হাসলাম। পরিকল্পনা শেষে মিস্টার রায় চলে গেলেন। আরিয়ান বলল, 1 সপ্তাহের মধ্যে আমি চেন্নাই যাব নতুন মেশিনের ডেমো দেখতে। আমিও যাব, আমি বললাম তৎক্ষণাৎ। কিন্তু এত দূর, আর হোটেলে থাকতে হবে। তোমার সাথে যাব। আমার দৃঢ়তা দেখে সে আপত্তি করল না। পরের 1 সপ্তাহ কেটে গেল প্রস্তুতিতে। আমি আরিয়ানের ভ্রমণের ব্যবস্থা করলাম, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলাম। শাশুড়ি মা আমাদের দোয়া দিলেন। যাত্রার আগের রাতে আরিয়ান উদ্বিগ্ন ছিল। মায়া, জানো এই বিনিয়োগের অর্থ কি যদি সফল না হই? আমি তার মুখের দিকে তাকালাম। তোমার বাবা যখন এই ব্যবসা শুরু করেছিলেন তখনও নিশ্চয়ই ঝুঁকি ছিল। তিনি হেরে যাওয়ার ভয় পেয়ে থেমে যাননি। আরিয়ান, আমি তোমার সাথে আছি। সফলতা হোক আর ব্যর্থতা হোক, আমরা একসাথে মোকাবিলা করব। সে আমাকে জড়িয়ে ধরল। তোমার কথাগুলো আমার বাবার মতো শোনায়। তিনিও বলতেন, ভয় পেয়ে থেমে যাওয়ার চেয়ে লড়াই করে হারা ভালো। পরের দিন আমরা চেন্নাইয়ের প্লেনে উঠলাম, আমার প্রথম উড়ান। আরিয়ান আমার হাত ধরে রেখেছিল পুরো সময়। ভয় পাচ্ছ? জিজ্ঞেস করল। না, যখন তুমি আছো তখন ভয় কোথায়, আমি বললাম। চেন্নাইয়ে পৌঁছে সরাসরি মেশিনারির শোরুমে গেলাম। সেলস ম্যানেজার মিস্টার শ্রীনিবাস আমাদের স্বাগত জানালেন। বিশাল হলরুম জুড়ে দাঁড়িয়েছিল বিভিন্ন ধরনের অত্যাধুনিক টেক্সটাইল মেশিন। এই মডেলটা দেখুন, মিস্টার শ্রীনিবাস বললেন। এটি সম্পূর্ণ অটোমেটিক, ম্যানুয়াল লেবারের প্রয়োজন 70% কমিয়ে দেবে। আরিয়ান বিস্তারিত জানতে চাইলেন। আমি ছবি তুললাম, স্পেসিফিকেশন নোট করলাম। পরের 3 দিন আমরা বিভিন্ন শোরুম দেখলাম, প্রাইস নেগোসিয়েশন করলাম। আরিয়ানের প্রফেশনালিজম আমাকে মুগ্ধ করছিল। তৃতীয় দিন রাতে হোটেলের রুমে আমরা বিশ্লেষণ করছিলাম। এই জাপানি কোম্পানির মেশিন ভালো, কিন্তু দাম বেশি। এই ভারতীয় কোম্পানিরটা সস্তা, কিন্তু গ্যারেন্টি কম, আরিয়ান বললেন। কিন্তু ভাবি তো, দীর্ঘমেয়াদে জাপানি মেশিনই ভালো হবে, আমি বললাম। তাদের আফটার সেলস সার্ভিস ভালো। সেই হিসেবেই তো কিনব, আরিয়ান হাসল। তুমিও এক্সপার্ট হয়ে উঠছ। চতুর্থ দিনে আমরা চূড়ান্ত ডিল করলাম জাপানি কোম্পানির সাথে। মেশিনগুলি 1 মাসের মধ্যে ডেলিভারি হবে, সাথে 2 জন ট্রেনার আসবে 3 মাসের জন্য। ফ্লাইটে ফেরার পথে আরিয়ান বলল,
এই প্রথম আমি কাউকে সাথে নিয়ে ব্যবসার সিদ্ধান্ত নিলাম। আগে সবাইকে শুধু জানাতাম, কিন্তু তোমার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে ভালো লাগে। কারণ এবার সিদ্ধান্তটা আমাদের, শুধু তোমার নয়, আমি বললাম। বাড়ি ফিরে কর্মব্যস্ত সময় শুরু হলো। নতুন মেশিনারি আসার আগে গোডাউন রিপেয়ার করতে হবে, বিদ্যুৎ সংযোগ আপগ্রেড করতে হবে। আমি আরিয়ানের শিডিউল ম্যানেজ করতে লাগলাম, ঠিকাদারদের সাথে কথা বললাম। একদিন দুপুরে শাশুড়িমা ডাকলেন, মায়া একটু বসো। বসলাম। তিনি বললেন, আরিয়ানকে ছোটবেলা থেকে দেখছি, এত উৎসাহিত আরিয়ান আমি কখনো দেখিনি। তুমি আসার পর সে শুধু হাসতে শিখল না, বেঁচে থাকার নতুন অর্থ পেল। মা, আমিও তো নতুন জীবন পেয়েছি, আমি বললাম। জানি মা, আরিয়ানের বাবার একটা ডায়েরি আছে আমার কাছে, পড়বে? আমি অবাক হয়ে তাকালাম। তিনি একটা পুরনো লেদার বাউন্ড ডায়েরি এনে দিলেন। এর মধ্যে ওর বাবা লিখে গেছেন ব্যবসার কথা, পরিবারের কথা। আরিয়ানকে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়নি। তুমি এখন পরিবারের অংশ, পড়ো। সেদিন রাতে আমি ডায়েরিটি পড়লাম। আরিয়ানের বাবা লিখেছেন কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন, কিভাবে আরিয়ানের জন্মে তার আনন্দ হয়েছিল, কিভাবে তিনি স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন এই ব্যবসাকে আরও বড় করবে। শেষের দিকে লিখেছেন, আমার শরীর ভালো যাচ্ছে না, কিন্তু আমার আরিয়ান আছে। সে এখনও ছোট, কিন্তু জানে দায়িত্ব কি। আমার স্ত্রী তাকে ভালো মানুষ করে গড়ে তুলবে। আমার একটাই ইচ্ছে, আরিয়ান যেন সুখী থাকে। ব্যবসা বড় হোক না হোক, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আমার চোখে পানি এসে গেল। পরদিনেই ডায়েরিটি আরিয়ানকে দিলাম। সে অনেকক্ষণ চুপচাপ পড়ল। শেষে বলল, বাবা, আমাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখতেন, আর এখন তুমি সেই স্বপ্ন সত্যি করছো। আমি বললাম। নতুন মেশিন এলো, ইনস্টলেশন শুরু হলো, কিন্তু সমস্যাও শুরু হলো। কিছু পুরনো কর্মী নতুন টেকনোলজি মানতে চাইল না। তারা ধর্মঘাটের হুমকি দিল। একদিন সকালে আমরা মিলে গেলাম। গেটের বাইরে প্রায় ২০ জন কর্মী জমায়েত। তাদের নেতৃত্ব দিচ্ছিল রামদাস কাকা, যে ৫০ বছর বয়সী কারিগর, আরিয়ানের বাবার সময় থেকে কাজ করে। বাবু, এই নতুন মেশিনে আমাদের কাজ চলে যাবে, রামদাস কাকা বললেন। আমরা তো মেশিন চালাতে জানি না, আমাদের পরিবার কি খাবে? আরিয়ান গম্ভীর হয়ে বলল, রামদাস কাকা, আপনারা সবাই আমার পরিবার, আমি আপনাদের কাজ চলে যেতে দেব না। নতুন মেশিন মানে নতুন স্কিল শেখার সুযোগ। আমরা বিনা খরচে ট্রেনিং দেব, ট্রেনিংকালীন পুরো বেতন দেব। যারা শিখবে তাদের বেতন বাড়বে। কিন্তু তারা মানতে রাজি না। আমাদের বয়স হয়েছে, নতুন জিনিস শিখব কি করে? আমি এগিয়ে গেলাম। রামদাস কাকা, আপনি তো আমার বাবার বয়সী। আপনি যখন প্রথমেই মিলে কাজ শুরু করেছিলেন, তখনও নিশ্চয় নতুন শিখতে হয়েছিল। আপনি পারবেন। আপনার অভিজ্ঞতার সাথে নতুন টেকনোলজি যোগ হলে আপনি অমূল্য হয়ে উঠবেন। আমার কথায় তারা একটু নরম হলো। রামদাস কাকা বললেন, বৌমা, আপনি বোঝেন আমাদের সমস্যা। বোঝার চেষ্টা করছি, আমি বললাম। আমরা একটা সমঝোতা করি, প্রথম ৩ মাস ট্রেনিং, তারপর যারা অ্যাডাপ্ট করতে পারবেন না তাদের আমরা অন্য বিভাগে স্থানান্তর করব, অথবা স্বেচ্ছা অবসরের প্যাকেজ দেব। কথা দিচ্ছি, কেউ বেকার হবে না। আরিয়ান আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। শেষ পর্যন্ত কর্মীরা রাজি হলো। পরের কয়েক সপ্তাহ কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে কেটে গেল। আমি প্রতিদিন মিলে যেতাম, কর্মীদের সাথে কথা বলতাম, তাদের সমস্যা শুনতাম। ধীরে ধীরে তারা খুলতে শুরু করল। রামদাস কাকা একদিন বললেন, বৌমা, প্রথমে ভেবেছিলাম আপনি শুধু বাবুর স্ত্রী, কিন্তু আপনি আসলেই আমাদের মায়ের মতো খেয়াল রাখেন। মেশিন ইনস্টলেশন শেষ হলো, ট্রেনিং শুরু হলো। প্রথম দিকে সমস্যা ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই অ্যাডাপ্ট করতে লাগলো। 1 মাস পরের কথা, নতুন মেশিনে উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন ক্ষমতা বেড়েছে 40%। আরিয়ান আনন্দে বলল, আমরা সফল হচ্ছি মায়া। এখনও অনেক দূর যেতে হবে, আমি বললাম, কিন্তু শুরুটা ভালো। সেদিন রাতে আমরা ছাদে বসেছিলাম। আরিয়ান বলল, তোমাকে না পেলে এই পরিবর্তন আমি কখনো আনতে পারতাম না। তুমি আমাকে সাহস দিয়েছ, কর্মীদের বুঝিয়েছ। কারণ এটা আমাদের স্বপ্ন, আমি বললাম। হ্যাঁ, আমাদের স্বপ্ন, সে বলল। মায়া, আমি চাই আমরা একসাথে এগিয়ে যাই, শুধু ব্যবসা নয়, জীবনেও। আমরা তো একসাথে আছি, আমি বললাম। না, আমার মানে হচ্ছে। সে থামল। তারপর জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। বিয়ের সময় আমরা ঠিকমতো কোনো রিং এক্সচেঞ্জ করিনি, কারণ সময় ছিল না, তুমি ছিলে অস্বস্তিতে। কিন্তু এখন আমি চাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিতে। বক্স খুলল। ভিতরে ছিল 2টি সুন্দর সোনার রিং, একসাথে জীবন গড়ার প্রতীক। আরিয়ান বলল। আমার চোখে জল এসে গেল। সে আমার আঙুলে রিং পরিয়ে দিল, আমি তার আঙুলে পরিয়ে দিলাম।
এখন থেকে আমরা শুধু স্বামী স্ত্রী নই, আমরা জীবনসঙ্গী, আরিয়ান বলল। আমাদের হাতের রিংগুলি চাঁদের আলোয় ঝলমল করছিল। আমার মনে পড়ল সেই প্রথম রাত যখন আমি ভয় আর অস্বস্তিতে কাঁপছিলাম। আজ আমি সেই একই ছাদে দাঁড়িয়ে, কিন্তু আমি পরিবর্তিত। ভয় নেই, শুধু আছে বিশ্বাস আর ভালোবাসা। আরিয়ান, একটা কথা বলবো? আমি বললাম। বলো। আমি তোমাকে ভালোবাসি, কথাটা প্রথমবার বললাম। সে আমার দিকে তাকালো, তার চোখেও জল। আমিও তোমাকে ভালোবাসি মায়া, সেই প্রথম দিন থেকেই। আমরা জড়িয়ে ধরলাম একে অপরকে। দূর থেকে শহরের আলোগুলো জলজল করছিল। আমাদের জীবনেরও নতুন আলো জ্বলেছে, ঝুঁকি নেওয়ার আলো, পরিবর্তনের আলো আর ভালোবাসার আলো। পরের দিন সকালে আমরা রিং পরে বাবার বাড়ি গেলাম। বাবা মা দেখে খুব খুশি হলেন। বাবা বললেন, দেখো মায়া, আমরা ঠিকই বুঝেছিলাম। হ্যাঁ, তারা ঠিকই বুঝেছিলেন। এই অচেনা বিয়েটা নিয়ে আমার ভয় ছিল অমূলক। আজ আমি খুঁজে পেয়েছি শুধু স্বামী নয়, বন্ধু, পার্টনার, জীবনসঙ্গী। বাড়ি ফেরার পথে আরিয়ান বলল, পরের 5 বছরের পরিকল্পনা করেছি, নতুন শোরুম খুলব, অনলাইন প্রেজেন্স বাড়াবো। আমি তোমার সাথে থাকব, আমি বললাম। জানি, সে হাসল, তুমি তো আমার শক্তি। আমাদের গাড়ি রাস্তা দিয়ে চলছিল, সামনে দীর্ঘ পথ, কিন্তু আমরা দুজন একসাথে। ভয় নেই, কারণ ভালোবাসা আর বিশ্বাস আছে। আর আছে সেই প্রতিজ্ঞা, জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে চলার। আজ থেকে আমাদের সম্পর্ক নতুন এক ধাপে পা রাখল। শুধু বিয়ের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন। এবং এই বন্ধনই আমাদের এগিয়ে নিয়ে যাবে সকল চ্যালেঞ্জের মুখে। জীবন এখন আমাদের যৌথ স্বপ্নের যাত্রা। আর এই যাত্রার প্রতিটি দিন হবে নতুন আবিষ্কার, নতুন সংগ্রাম, নতুন জয়। আমরা প্রস্তুত। সময় বয়ে চলে। আরিয়ান আর আমার সেই প্রথম বাসর রাতের কথা মনে হলে এখন হাসি পায়। আজ আমাদের 3য় বিয়ের বার্ষিকী। শুধু 3 বছরই নয়, এই সময়ে আমরা একসাথে গড়ে তুলেছি আমাদের সাম্রাজ্য, আমাদের সংসার আর আমাদের ভালোবাসা। আজকের দিনটি বিশেষ। শুধু বার্ষিকী নয়, আজ আরিয়ানের আরিয়ান টেক্সটাইলসের 2য় শাখার উদ্বোধন। প্রথম শাখাটি বাবা রেখে যাওয়া মিল, যেটাকে আমরা আধুনিকীকরণ করেছি। আর এই 2য় শাখাটি সম্পূর্ণ নতুন, শহরের বাণিজ্যিক এলাকায়। শুধু শোরুম নয়, সঙ্গে আছে একটি ছোট্ট গবেষণা ও ডিজাইন সেন্টার, যেটা আমার আইডিয়া। সকালে উঠেই দেখি আরিয়ান নেই পাশে। বিছানায় একটি লাল গোলাপ আর একটি চিঠি। চিঠিতে লেখা, প্রিয় জীবনসঙ্গী, 3 বছর আগে আজকের এই দিনে একজন ভীতস্ত্রস্ত মেয়ে আমার জীবনে এসেছিল। আজ সে আমার শক্তি, আমার পরামর্শদাতা, আমার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার। ছাদে অপেক্ষা করছি, তোমার আরিয়ান। ছাদে গিয়ে দেখি সে ফুল দিয়ে সাজিয়েছে পুরো জায়গাটা। একটি ছোট্ট টেবিলে নাস্তা সাজানো। বার্ষিকী শুভেচ্ছা মায়া, বলেই সে আমাকে জড়িয়ে ধরল। তোমাকেও শুভেচ্ছা, আমি বললাম। কিন্তু আজকের উদ্বোধন সেরেমনি তো অনেক বড়, এত সময় পেলে? তোমার জন্য সময় সব সময় আছে, সে বলল। এবং আজকের সেরেমনির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে তোমাকে ধন্যবাদ জানানো। নাস্তা করতে করতে সে বলল, মনে আছে তুমি প্রথম যখন আমার অফিসে এসেছিলে? তুমিই বলেছিলে আমাদের অনলাইন প্রেজেন্স বাড়াতে হবে, নিজস্ব ডিজাইন তৈরি করতে হবে। আজ সেই স্বপ্ন সত্যি হলো। বিকেল 4টেয় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আমরা দুপুরের দিকে নতুন শাখায় গেলাম। 3 তলা ভবন, নিচের 2 তলা শোরুম, উপরের তলাটি অফিস ও ডিজাইন স্টুডিও। আমি নিজে ডিজাইন করেছি ইন্টেরিয়র, হালকা রং, প্রচুর গাছ, কর্মীদের জন্য আরামদায়ক স্পেস। শামিয়ানা খাটানো হয়েছে বাইরে। প্রায় 200 অতিথি আসবেন, ব্যবসায়িক সহযোগী, পরিবার, বন্ধু-বান্ধব, মিডিয়া। আমার বাবা মা আর শাশুড়ি মা আগেই এসে গেছেন। বিকেল 3:30 আমি প্রস্তুত হচ্ছিলাম ড্রেসিং রুমে। হঠাৎ শাশুড়ি মা এসে বললেন, মায়া, এই নাও। তিনি একটি পুরনো ডিজাইনের কিন্তু খুব সুন্দর গহনার বাক্স দিলেন। ভিতরে ছিল একজোড়া নাকফুল ও হারের সেট। আরিয়ানের দাদিমা আমাকে দিয়েছিলেন আমার প্রথম বার্ষিকীতে। আজ আমি তোমাকে দিলাম। আমার চোখ ভিজে উঠল। মা, এটা তো তোমারই প্রাপ্য মা। তুমি আমার ছেলের জীবন বদলে দিয়েছ। শুধু ব্যবসা নয়, তুমি তাকে মানুষটাই বদলে দিয়েছ। এখন সে আগের সেই ভারাক্রান্ত ছেলে নেই। সে এখন হাসতে জানে, জীবন উপভোগ করতে জানে। সব তোমার জন্য। অনুষ্ঠান শুরু হলো। আরিয়ান সবাইকে স্বাগত জানালো। তারপর বলল, আমি আজ এই মুহূর্তের জন্য অনেক কৃতজ্ঞ, কিন্তু আমার সফলতার পেছনে একজন মানুষ আছেন, যিনি আমার স্ত্রী হওয়ার পাশাপাশি আমার সবচেয়ে বড় সমর্থক, আমার পার্টনার। তিনি এই নতুন ডিজাইন সেন্টারের ধারণা দিয়েছেন। তিনি আমাদের ব্র্যান্ডকে নতুন দিশা দেখিয়েছেন। মায়া, দয়া করে এসো। সবাই তালি দিল। আমি লজ্জা পেয়ে গেলাম। মঞ্চে গিয়ে দাঁড়ালাম। আরিয়ান বলল,
আজকের দিনে আমি চাই আমরা একসাথে এই শাখার উদ্বোধন করি। আমরা একসাথে ফিতা কাটলাম। তারপর আরিয়ান বলল, এবং আরেকটি ঘোষণা দিতে চাই, আমরা মায়া ফাউন্ডেশন শুরু করছি, যা আমাদের কর্মীদের মেয়েদের শিক্ষার জন্য বৃত্তি দেবে এবং অসচ্ছল মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেবে। আমি অবাক হয়ে তাকালাম, এই পরিকল্পনা সম্পর্কে তো কিছু জানি না। অনুষ্ঠান শেষে যখন সবাই ভিতরে ঘুরে দেখছিল, আমি আরিয়ানকে জিজ্ঞেস করলাম, এই ফাউন্ডেশনটার কথা আমাকে বলনি কেন? এটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সে হাসল। তুমি যে সব সময় বলো শুধু লাভ করা নয়, মানুষকে ফেরত দেওয়াও জরুরি। আমাদের পরিবারের সবাই একসাথে ডিনারে বসলাম। বাবা বললেন, আরিয়ান, আমরা গর্বিত তোমার উপর। তোমার বাবাও গর্বিত হতো। শাশুড়িমা চোখ মুছলেন। রাতে যখন সবাই চলে গেল, আমরা নতুন শোরুমের ডিজাইন স্টুডিওতে রইলাম। জানালা দিয়ে পুরো শহরের আলোগুলো দেখা যাচ্ছে। আরিয়ান বলল, মনে হচ্ছে স্বপ্নের মতো, কারণ আমরা একসাথে স্বপ্ন দেখেছি। আমি বললাম, মায়া, আরেকটা কথা বলবো? তার কণ্ঠে একটু ভিন্ন সুর। বলো, আমরা এখন স্থিতিশীল, ব্যবসা দাঁড়িয়ে গেছে, আমাদের সম্পর্কও দৃঢ়। এখন আমি চাই আমরা আমাদের পরিবারকে বড় করি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আমিও ভাবছিলাম। সত্যি? সে আনন্দে আমার দিকে তাকালো। হ্যাঁ, আমরা ভালোবাসার ভিত্তিতে আমাদের জীবন গড়েছি। এখন সেই ভালোবাসাকে ছড়িয়ে দেবার সময় এসেছে। সে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মায়া, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে বাবা হওয়ার পরেও তুমি আমাকে তোমার পার্টনার হিসেবে দেখবে, শুধু খেয়াইর মৈত্রী হিসেবে নয়। আমরা একসাথে প্যারেন্টিং করব। সেটা তো স্বাভাবিক, সে বলল। তুমি আমার জীবন সঙ্গী, চিরকাল। আমাদের কথা শেষ হতে না হতেই ফোন বেজে উঠল। মিস্টার রায় ফোন করছেন। স্যার, খবর পেলাম আমাদের তৈরি ফ্যাব্রিক্সের একটা ডিজাইন জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। ফ্যাশন কাউন্সিল থেকে ফোন এসেছে। আরিয়ান ফোনে কথা বলল, তারপর আমাকে বলল, শুনলে, আমাদের ডিজাইন পুরস্কার পেয়েছে। এটা ছিল আমার ডিজাইন করা একটি ট্রেডিশনাল মোটিফের কন্টেম্পোরারাইজড ভার্সন। আমরা দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠলাম। এটাই হচ্ছে আমাদের যাত্রার সেরা উপহার। আমি বললাম, না। আরিয়ান বলল, সেরা উপহার তুমি। আজ থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায়। ব্যবসায়িক সাফল্য, সামাজিক দায়িত্ব এবং পরিবার, সবকিছুই আমরা একসাথে করব। আমরা দুজনেই জানালার দিকে তাকালাম। নিচে শহর জলজল করছে। আমাদের জীবনও এখন আলোকিত। সেই প্রথম রাতের ভয়, সংশয় সব কেটে গেছে। বদলে এসেছে গভীর বিশ্বাস, অটুট ভালোবাসা আর একসাথে গড়ে তোলা ভবিষ্যৎ। আরিয়ান, একটা কথা বলবো? আমি বললাম, বলো। আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। না, আমি ভাগ্যবান, সে বলল, কারণ তুমি আমাকে শুধু স্বামী নয়, মানুষ হতে শিখিয়েছ। আমরা হাত ধরাধরি করে নিচে নেমে গেলাম। বাইরে গাড়িতে ওঠার আগে আরিয়ান বলল, কাল থেকে আবার নতুন সংগ্রাম শুরু হবে, নতুন প্রকল্প, নতুন লক্ষ্য। আমি প্রস্তুত। আমি বললাম, আমি জানি, সে হাসল। গাড়ি চলতে শুরু করলো। পিছনে ফিরে তাকালাম আমাদের নতুন শাখার দিকে। এর এক একটা ইটে, এক একটা ডিজাইনের মধ্যে দিয়ে আমাদের শ্রম, আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা জড়িয়ে আছে। পরের 5 বছরের পরিকল্পনা আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল, তৃতীয় শাখা, বিদেশে এক্সপোর্ট এবং আমাদের সন্তান। আমি যোগ করলাম, হ্যাঁ। সে আমার হাত চেপে ধরে বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। বাড়ি ফিরে আমরা ছাদে গেলাম। আজ চাঁদ না উঠলেও তারা ভরা আকাশ, সেই একই ছাদ যেখানে আমাদের ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল, যেখানে সংশয় দূর হয়েছিল, বিশ্বাস জন্মেছিল। মায়া, জীবনের সবচেয়ে সাহসী কাজটা আমি করেছিলাম সেই দিন। কোনটা? অচেনা এক মেয়েকে আমার জীবনসঙ্গী করতে রাজি হওয়া। আর সবচেয়ে সঠিক সিদ্ধান্তও সেটাই। আমি তার কাঁধে মাথা রেখে দিলাম। আর আমার সবচেয়ে বড় পাওনা তুমি। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সামনে দীর্ঘ জীবন পথ, কিন্তু আমরা জানি যত বাধাই আসুক আমরা একসাথে পারব। কারণ আমাদের ভালোবাসা শুধু অনুভূতি নয়, তা এখন দৃঢ় বন্ধনে পরিণত হয়েছে। সেই বন্ধন যা গড়ে উঠেছে ভরসা, সম্মান আর পারস্পরিক স্বপ্নের সম্মিলনে। একসময় যে মেয়েটি বাসর ঘরে একা অসহায় বোধ করত, আজ সে দাঁড়িয়ে আছে তার জীবন সঙ্গীর পাশে, তাদের গড়ে তোলা সাম্রাজ্যের চূড়ায়। আর যে ছেলেটি শুধু দায়িত্ব আর কাজের মাঝে নিজেকে আবদ্ধ রেখেছিল, আজ সে খুঁজে পেয়েছে জীবন উপভোগ করার অর্থ। এবং তাদের এই যাত্রা থামবে না। নতুন স্বপ্ন নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবে। কারণ তারা জানে ভালোবাসা আর অংশীদারিত্বের মধ্যে রয়েছে অফুরান শক্তি। আর সেই শক্তি তাদের এত দূর নিয়ে এসেছে এবং আরও বহু দূর নিয়ে যাবে। গল্পের শেষ। প্রিয় দর্শক, মায়া ও আরিয়ানের গল্পটি এখানেই শেষ। একটি অচেনা সম্পর্ক থেকে গভীর ভালোবাসা ও পার্টনারশিপের যাত্রা। এই গল্পটি আপনার কেমন লাগলো? আমরা চেষ্টা করেছি একটি পরিপূর্ণ ও সুন্দর সমাপ্তি দিতে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের উৎসাহ দিন। কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। বেল আইকন চেপে নোটিফিকেশন অন রাখুন নতুন ভিডিওর জন্য। শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আর এই ধরনের নৈতিকতা ও ভালোবাসা ভিত্তিক
ভিত্তিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আমরা নিয়মিত এমন নতুন নতুন গল্প ও উপস্থাপনা নিয়ে আসব। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।